तेरे बिना तेरे लिए इस दुनिया का हर सितम है गुजारा सनम। এতক্ষণ কোথায় ছিলি? আদিবা এবারেও চুপ, তবে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আমি আসবো জানতি না? আমার সাথে এমন ভাব নেওয়া যাবে না। তোর জীবনে এখন থেকে সেটাই ঘটবে যেটা আমি চাইবো, তাই এভাবে তাকাবি না। আপনি এত খারাপ হয়েছেন ভাবতেও পারছি না। খারাপের দেখেছিস কি? এ তো কেবল শুরু। তোর জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। আমি আসবো জানার পরেও তুই নিচে ছিলি না, তাই এটা তোর শাস্তি। আমি এইখানেই ছিলাম। তাহলে ডেকে আনতে হলো কেন? নিজেকে কি ভাবিস তুই? তোতলাতে হবে না। এখন থেকে আমার কথার বাইরে এক পা ফেলবি তো তোর কপালে দুঃখ আছে। যা, লাগেজ থেকে কাপড় চোপড় বের করে দে। আদিবা কথা বাড়ালো না, তাড়াতাড়ি লাগেজ নিয়ে বসলো। কিন্তু ভয়ের চোটে কাপড় বের করার বদলে সব কাপড় এলোমেলো করছে। আদিত্য বসে বসে আদিবার কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে, যেন এতদিনের পর সব ইচ্ছে পূরণের সুযোগ পাচ্ছে সে। আদিবা, এ আদিবা, কোথায় তুই? কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? আদিবা কাপড় বের করে দিয়ে 1 মিনিটও হয়নি নিচে এসেছে। এর মধ্যেই আদির গলা ভেসে আসলো। আদির ডাকের ভঙ্গিতে বাসার সবাই মোটামুটি অবাক হয়েছে। আদিবা একটু বেশি হয়েছে। সে একবার কাকিমণির দিকে তাকিয়ে আর কিছু না ভেবে হাতে থাকা বাটিটি নিয়েই ছুটলো আদির ঘরে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া ডাকছিলেন? ডাকছিলাম যে সেটা তো এতক্ষণে পুরো শহর জেনে গিয়েছে। প্রশ্ন করার কি আছে? নিজেকে কি ভাবিস তুই? একটুও বদলাননি, একদম আগের মতোই আছেন। তাতে কি? তুই তো বদলেছিস। মানে কি সুন্দর আমার মুখের উপর কথা বলে যাচ্ছিস, একটু বুক কাঁপছে না? যাই হোক, আমাকে আপনি করে বলা শুরু করলি কবে থেকে? আদিবা উত্তর দিল না। বরপক্ষ কখন আসবে? বাসায় আসবে না, রাতে রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই নাকি? যাই হোক, ওয়াশরুমে কাপড়গুলো ধুয়ে দে। এখনই দিতে হবে না? মানে আসলে বাসায় অনেক লোকজন, রান্নাটা শেষ করে এসে দিই। তোর সাহস হয় কি করে আমার মুখে মুখে কথা বলার? এখন থেকে আমার যাবতীয় কাজ তুই করবি। আদিবা কথা না বাড়িয়ে হাতের বাটিটা টেবিলে রেখে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমে যেতে না যেতেই কাঁচ ভাঙার শব্দে কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই আদির গলা শোনা গেল। মা, কোথায় তুমি? আদিত্য ডাকতেই বাসার সবাই এসে জড়ো হয়েছে তার ঘরে। কি হয়েছে বাবা? কি হয়নি সেটা বলো। সামান্য কাপড় ধুতে বলেছি বলে আদিবার নোংরা বাটিটা আমার উপর ছুঁড়ে ফেলেছে। কি আদিবার এত সাহস? আদিবা আদির এমন মিথ্যার জন্য প্রস্তুত ছিল না। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মা, বাসায় আজ থেকে কোনো কাজের লোক থাকবে না। সব কাজ আদিবা নিজের হাতে করবে, এটা আমার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের উপরে যারা কথা বলবে, হয় তারা এই বাসায় থাকবে অথবা আমি থাকবো। এবার তোমাদের ইচ্ছে। আদিবা এতক্ষণ ওয়াশরুম থেকে সব শুনছিল, এবার বেরিয়ে আসলো। এসে নিজেও অবাক হলো, আদির সারা গায়ে মশলা ছড়িয়ে আছে, অথচ সে বাটিটা টেবিলে রেখে গিয়েছিল। আদিবা বাইরে আসতেই আদির মা এগিয়ে গিয়ে বিরক্ত মুখে বলল, ছেলেটাকে বাসায় পা না দিতেই মাথায় চিবিয়ে খাচ্ছে। আদিবা মুখ কালো করে জবাব দিল, এসব তুমি কি বলছো কাকিমণি? যা বলেছি সেটা না বুঝার মতো মেয়ে তুই না। একটা কথা কান খুলে শুনে নে। যা বলেছি সেটা না বুঝার মতো মেয়ে তুই না, একটা কথা কান খুলে শুনে নে। তোর জন্য আদির যদি কোনো অসুবিধা হয় আমি কিন্তু মেনে নিব না, কিছুতেই না। আমি আদিবার বাচ্চা, একটা কথা বলবি তো তোর কপালে দুঃখ আছে বলে চেঁচিয়ে উঠল আদি। আদিবা চোখ উল্টে আদির দিকে তাকালো। আদিত্যের মা ভীষণ বিরক্তি নিয়ে বললেন, এমন ভাব নিচ্ছি যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আদিবা বুঝতে পারলো এখানে কথা বলে কোনো লাভ নেই, তাই উত্তর না দিয়ে আবার ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আদির মা রাগ নিয়ে গিয়ে আদিবার মায়ের সামনে দাঁড়ালো। শাহানা, লক্ষণ ভালো দেখছি না, তোমার মেয়েকে সামলাও। আর কোনো রকম ঝামেলা কিন্তু আমরা সহ্য করব না। শাহানা বেগমের অসহায় জবাব, ভাবি, আদিবা হয়তো বুঝতে পারেনি, না বুঝে করে ফেলেছে। হ্যাঁ, তোমার মেয়ে তো কোনো দোষই করে না, সব দোষ আমার ছেলের। আমি তা বলিনি ভাবি, আমি আদিবাকে বুঝিয়ে বলবো। এবারের মতো ক্ষমা করে দাও। আদি বাবা, তুই শার্টটা খুলে দে, আমি ধুয়ে দিচ্ছি। ছি ছি চাচি আম্মা, কী সব বলছো? তোমার ধুতে হবে কেন? আর তুমি ক্ষমাই বা চাচ্ছ কেন? এখানে তোমাদের কারোর কোনো দোষ নেই। দোষ যে করেছে তাকেই বুঝতে দাও। তোমার কাছে আমার একটাই চাওয়া, আদিবার ব্যাপারে
আলকা দরদ দেখেও না, তাহলেই হবে। আমার সাথে ওর ঝামেলা আছে জানো তো। আমাদের ঝামেলা আমাদেরকে মিটাতে দাও প্লিজ, তোমরা এখন যাও। আদিবা ওয়াশরুমে বসেছিল, হুট করে সেখানে আদির আগমন ঘটল। আদিবা একরাশ বিরক্তি নিয়ে আদির দিকে তাকালো। কি হলো, সঙ্গের মতো তাকিয়ে আছিস কেন? আমার নামে মিথ্যে কেন বললেন? ইচ্ছে হয়েছে তাই। যখন যা ইচ্ছে হবে তাই করবেন? এখনো কি আগের মতো ছোট আছেন? তাহলে বলছিস বড়দের মতো আচরণ করা উচিত? আদিবা উত্তর দেওয়ার সুযোগ পেল না। তার আগেই যদি ওয়াশরুমের দরজা লক করে দিয়ে আদিবাকে আঁকড়ে ধরলো, আদিবা অবাক হলো। কি কি করছেন এসব? বড়দের মতো আচরণ বলেই আদিবার ঘাড়ে মুখ ডোবালো। আদিবা এই অপমানটা নিতে পারল না কোনো মতে। নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে আদির গালে থাপ্পড় বসিয়ে দিল। তাতে আদি কোনো রকম রিয়েক্ট করলো না, চুপচাপ গাল মুছে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। তারপর শার্ট খুলতে খুলতে আদিবার দিকে তাকালো। আদিবা ফোপাচ্ছিল। আদির হাবভাব তার মোটেও ভালো লাগলো না, তাই দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু তা আর সম্ভব হলো না। আদি তার আগেই আবারও আদিবার দখলদারি নিয়ে নিল, নিজের খুব কাছে টেনে নিল আদিবাকে। শাওয়ারের জলধারায় দুজনেই ভিজে একাকার অবস্থা। আদিবার স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিতে পিছুপা হয়নি। আদিবা এবার কেঁদেই ফেলল। আদি শান্তভাবে আদিবাকে ছেড়ে দিয়ে বলল, কোনো সমস্যা? লজ্জা করছে না নিজের বোনের সাথে এমন করতে? না তো, তুই আমার প্রথম স্বপ্নদোষের কারণ ছিলি। তখন থেকে আমি তোকে অন্য চোখে দেখি, আর সত্যি বলতে আমার লজ্জা করে না। আমি সবাইকে গিয়ে যদি সবটা বলে দিই কি হবে জানেন? জানি, কিন্তু তুই জানিস না, তুই আমার বিরুদ্ধে কিছু বললে আমি তোর সাথে রাগ দেখাবো আর বাসা ছেড়ে চলে যাওয়ার অভিনয় করব। আর সেটা আমার বাবা মা মানবে না, কারণ বাবার বয়স হয়েছে। এখন সংসারের হাল ধরার জন্য আমাকে দরকার, যে কোনো মূল্যে ওরা আমাকে আটকাবে, আর সবটা দোষ হবে তোর। ব্ল্যাকমেইল করছেন? অনেকটাই তাই। আদিবা চোখ মুছতে মুছতে বলল, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এখনই গ্রামে চলে যাব আমি। চেষ্টা করে দেখতে পারিস, কিন্তু সংসার চলবে কি করে? তুই আমার কথা মতো না চললে সাদিয়ার পড়াশোনা থেকে শুরু করে চাচি আমার চিকিৎসা সবই বন্ধ হয়ে যাবে। ছি, এতটা নিচে নেমে গেছেন আপনি? আমি সবসময় নিচেই ছিলাম। আমার সাথে এমনটা কেন করছেন? কারণ তুই আমার জীবন থেকে 6টা বছর কেড়ে নিয়েছিস। আমি তুই সেদিন কি করেছিলি সেটা আর কেউ না জানলেও তুই জানিস, আর আমিও জানি, তাই এখন অস্বীকার করে অভিনয় করিস না। সামান্য একটা কারণে আপনি এভাবে? তোকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার বেপরোয়া ভালোবাসার মূল্য তুই দিতে পারিসনি, তাই এখন এগুলো সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই তোর কাছে। আপনার মাথায় যে সমস্যা আছে সেটা কি আপনি জানেন? জানি, কিন্তু সেই সমস্যাটা শুধু একজনকে ঘিরেই। হাত ছাড়ুন, যেতে দিন। আদি বাধ্য ছেলের মতো হাত ছেড়ে দিল। আদিবাও 1 মিনিট দেরি না করে বাইরে চলে আসলো। কয়েক মিনিট পর আদি চেঞ্জ করে রুমে ঢুকলো। এসেই মুচকি হাসলো, কারণ আদিবা এখনো ভেজা কাপড়ে তার ঘরেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ম্যাডাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনছেন নাকি? আদিবা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি এই অবস্থায় বাইরে যাব কি করে? সবাই কি বলবে? এভাবে ভিজে আপনার ঘর থেকে যাচ্ছে কেন? জবাবে কি বলবো আমি? আমি যে উত্তরটা বলবো তোর পছন্দ হবে না, তাই না বলি। যাই হোক, কোন রুমে থাকিস বল, আমি জামা এনে দিচ্ছি। আপনার আনতে হবে না, সাদিয়া কিংবা অরিন আপুকে একটু ডেকে দিন। আদি কোনো উত্তর না দিয়ে বিছানায় এসে এসি চালিয়ে দিল। কি হলো এটা? দেখি কতক্ষণ ভেজা কাপড়ে থাকতে পারিস। মানে কি? মানেটা তো সহজ, আমি হেল্প করতে চাইলাম, তোর হেল্পের দরকার নেই। এখন হয় দাঁড়িয়ে থাক, অথবা এইভাবে বাইরে যা। ঠিক আছে, এভাবেই যাব, তবু আপনার কাছে সাহায্য চাইবো না। এইটুকুনি মেয়ে, অথচ রাগ আছে 16 আনা। দাঁড়া দাঁড়া, এনে দিচ্ছি। সবাইকে শরীর দেখে বেড়াতে হবে না। এই বলে আদি হনহন করে বেরিয়ে গেল। বাইরে এসে সাদিয়ার সাথে দেখা হলো। সাদিয়া শোন। ভাইয়া, তুমি এখানে? কিছু লাগবে? আদিবা কোন ঘরে থাকে রে? কেন ভাইয়া, ও তো ঘরে নেই, ডেকে দিব? না, লাগবে না। ও কি তোর সাথে ঘুমায়? না, একা ঘুমায়, বারান্দার পাশের ঘরে। আচ্ছা ঠিক আছে। আদিবার ঘরে ঢুকে একবার চোখ বুলিয়ে নিল, তারপর ড্রয়ার থেকে কাপড় নিয়ে নিজের ঘরে চলে গেল। আদি তো যেতে না যেতেই আদিবা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। বের হয়ে এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে সোজা এক দৌড়। আদির মুখে শয়তানি হাসি ফুটে উঠল। পালিয়ে যাবি কোথায়? আজকে রাতটা তোর জন্য স্মরণীয় হয়ে থাকবে, শুধু আরেকটু অপেক্ষা কর। বেশ কিছুক্ষণ পর কিচেন থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসলো। আদি তাতে বেশ বিরক্তই হলো। ঘুম ঘুমো চোখে নিচে নেমে আসলো। আসতেই অবাক হলো, কারণ তার ছোট চাচা, ছোট চাচি আর চাচাতো বোন জুই বিদেশ থেকে এসেছে। জুই আদিকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরল। আদি কিছুটা হতভম্ব,
কিন্তু আদিবা রাগী চোখে তাকিয়ে আছে দেখে সেও জুইকে জড়িয়ে নিল। ভাইয়া, কত বছর পর তুমি আসলে, এতদিন কোথায় ছিলে? অস্ট্রেলিয়া। ও মা, তাই? কিভাবে গেলে? লম্বা কাহিনী অন্য সময় বলবো, এখন বল তুই কেমন আছিস? ভালো আছি, এখন একটু বেশি ভালো আছি। চাচা চাচি তোমরা কেমন আছো? জুই ভালো আছি বাবা, তুই ফিরে এসেছিস বলে আরো ভালো লাগছে। গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোদের জন্য গিফট আছে, নিয়ে নিস। এখন ফ্রেশ হয়ে নে। বলে আদি হাঁটতে হাঁটতে বলল। আদিবা আমার সাথে ঘরে আয় তো। আদিবা কথাটা শুনেও না শোনার ভান করলো। আদি ঘরে গিয়ে চেঁচিয়ে উঠল। কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? কৈফিয়ত দিতে হবে? আপনি যে কৈফিয়ত দিবেন না সেটা আমি ভালো করেই জানি, কিন্তু বাসা ভর্তি লোকজন, সবাই কি ভাবছে? কি ভাবছে? ভাবছে আমি আপনার মাথা চিবিয়ে খাচ্ছি। সে তো জন্মের পর থেকে খাচ্ছিস, এ আর নতুন কি? আপনি বেশি কথা ভালো লাগে না। লাগে যে জিনিসপত্র আছে বের করে সবাইকে এক এক করে দিতে হবে। গিফট আপনি এনেছেন, আপনিই দিবেন, আমাকে বলছেন কেন? আদিবার বাচ্চা, তুই কিন্তু বাড়াবাড়ি রকমের কথা শিখেছিস, আর একটাও কথা না বলে যা বললাম তাই কর। আদিত্য এক হাতে লাগেজ অন্য হাতে আদিবাকে ধরে নিচে গেল। তারপর আদিবাকে হুকুম করলো সবাইকে জিনিসপত্রগুলো দিতে। আদিবা একে একে সবাইকে জিনিসপত্র দিচ্ছে। এক ফাঁকে আদিত্য বলল, মা, অরিনের বিয়ে কবে? কেবল তো আংটি পরানো হবে, তারপর ডেট ফিক্সড হবে। আমি বেশি দিন থাকবো না, তাই বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। মানে কি, তুই আবার চলে যাবি? আমি এখানে থাকতে আসিনি, যেতে তো হবেই। যাই হোক, আদিবা জুইকে ডেকে আনতো, ওর জন্য কিছু স্পেশাল গিফট আছে। জুইয়ের ব্যাপারে আগ্রহ দেখানোটা বোধ হয় আদিবার পছন্দ হয়নি, তাই জিনিসপত্র ছেড়ে উঠে বলল, নিজে ডেকে আনতে পারেন না? চাচি আম্মা দেখেছো, ভালো কথা বললেও তোমার মেয়ে কেমন আচরণ করে। আদিবা, বড় ভাইয়ের সাথে এইভাবে কেউ কথা বলে? যা এখুনি জুইকে ডেকে আন। থাক, যেতে হবে না। ওদিকে সাদিয়া আর জুয়ের জন্য ড্রেস, চকলেট, কসমেটিক্স আছে। সাদিয়ারগুলো দিয়ে বাকিগুলো জুয়ের জন্য গুছিয়ে রাখো, ও ফ্রেশ হয়ে এসে নিয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও আদিবা আদির কথা মতো সব করলো। কিন্তু অবাক করা বিষয়, আদি সবার জন্য গিফট আনলেও আদিবার জন্য আনেনি। আদিবার তাতে বেশ খারাপই লেগেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারল না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। সবাই রিসোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যথারীতি আদিবাও রেডি হয়েছে। আদিত্য রেডি হয়ে নিচে নামতে নামতে আদিবার দিকে তাকালো। আদিবা হালকা গোলাপি রঙের শাড়ি, সাথে সাদা ফুল হাতা ব্লাউজ পরেছে। কোমর ছড়িয়ে পড়া চুলগুলো গুছিয়ে সাদা রজনীমালা, কানে দুল, গোলাপি চুড়ি আর ঘন কাজলে সাজিয়ে চোখ দুটি, সব মিলিয়ে অপসরী লাগছে তাকে, যেন সদ্য ফুটে ওঠা বনফুল, যার উপর থেকে চোখ ফিরিয়ে নেওয়া কষ্টকর। অন্যদিকে সাদামাটা একটা কালো টি শার্টে কি অপরূপ লাগছে আদিকে। যদিও সাজগোজের বাহার নেই, কিন্তু তার নজর কাড়া হাসি, পরিপাটি পোশাক, গোছানো চুল তার ব্যক্তিত্ব প্রকাশ করে চলেছে। বাসার সবার দৃষ্টি এখন তার দিকেই। আদিত্য নিচে আসতেই জুই বলে উঠল, উফ ভাইয়া, তুমি কত হ্যান্ডসাম হয়ে গেছো, তোমার উপর থেকে চোখ সরানোই দায়। আদিত্য মুচকি হাসলো, তারপর সবাইকে তাড়া দিতে লাগলো। মা, এখনো বের হওনি? তোমরা কখন যাবে বলো তো? এই তো বাবা, এখনই যাচ্ছি। সবাই কোথায়? গাড়িতে গিয়ে বসো। সবাইকে তাড়া দিয়ে বাসার বাইরে পাঠিয়ে রুবিনা বেগম বাসায় তালা দিলেন। বাসার বড়রা একসাথে গাড়িতে যাবে আর ছোটরা একসাথে। আদিত্য বড়দের গাড়িতে তুলে দিয়ে পাঠিয়ে দিল। অন্য গাড়ি সে নিজেই ড্রাইভ করবে। গাড়িতে অরিন, সাদিয়া, জুই সহ আরও কিছু আত্মীয় স্বজন আছে। সবার মাঝে আদিবাও আছে। সে অরিনের পাশে বসেছে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু আদি গাড়িতে উঠেই হুট করে রেগে গেল। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে আদিবার পাশের দরজা সজোরে খুলে দিল। আদির কাণ্ডে উপস্থিত সবাই বিব্রত হয়েছে, কিন্তু আদিবা একটু কিছুটা ভয় পেয়েছে। আদিবা প্রশ্ন করতে যাবে, তার আগেই, তুই এখানে কি করছিস? আদিবার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে প্রশ্নটা করছে আদিত্য। আমি মানেটা তো আমিও জানতে চাচ্ছি, তুই কোথায় যাচ্ছিস? আদির প্রশ্নে অবাক হলো আদিবা, কিন্তু কিছু বলতে পারল না। আদিবার অবস্থা দেখে অরিন বলল, ছোটরা সবাই একসাথে যাবে, তাই আদিবাও আমাদের সাথে এসেছে। অরিন, একটা কথা শুনে নে, আদিবা যদি তোর সাথে যায় তাহলে আমি যাব না। তুই এসব কি বলছিস ভাইয়া? সোজা কথা, আমি সোজাভাবেই বলি। ড্রাইভার ডেকে দিচ্ছি, তোরা চলে যা। ভাইয়া, তাই কখনো হয় নাকি? তুই না গেলে? বলেই আদিবার দিকে তাকালো সবাই। আদিবা বুঝতে পারলো তার এখান থেকে চলে যাওয়া উচিত, তাই প্রতিবাদ জানালো না, নেমে দাঁড়ালো। আদিও কিছু বলল না, গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল।
আদির এমন অদ্ভুত আচরণে আদিবা কষ্ট পেয়েছে নাকি অবাক হয়েছে সে বোঝার চেষ্টা করছিল। তখন মনে হলো যত যাই হোক অরিনের বিয়েতে কোনো রকম গন্ডগোল করা উচিত হবে না, তাই ঘরে ফিরে যাবে ভাবছিল। কিন্তু ফিরে এসে আরও একটা ধাক্কা খেলো। দরজায় ঝুলছে মস্ত বড় তালা। সে এখন ঘরে যাবে কি করে? কাউকে ফোন করে বলবে সে উপায়ও নেই, কারণ তার নিজস্ব কোনো ফোন নেই। চারদিকে শুনশান নীরবতা। দেখতে দেখতে রাত বাড়তে লাগলো। আদিবার বেশ ভয় লাগছে, কিন্তু কিছুই করার নেই। আদিবা কোনো উপায় না পেয়ে সে তার ছোটবেলার বান্ধবীর বাসায় চলে গেল, কারণ একা একা এই অন্ধকারে বসে থাকা তার পক্ষে সম্ভব না। আনুমানিক রাত 12টার দিকে সবাই ফিরল। আদির মা দরজায় তালা খুলছেন দেখে আদির মেজাজ খারাপ হয়ে গেল। মা, তুমি বাসায় তালা দিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিন্তু কেন? আদিবা? তাহলে আদিবা কোথায়? তাই তো, ও তো অনুষ্ঠানে যায়নি। আদি আর কিছু না বলে বেরিয়ে পড়ল। আশেপাশে খুঁজতে লাগলো। আজ একবার তোকে পাই, তারপর বোঝাবো মজা। তখনই আদির ফোনে ফোন আসলো, আর তার মা বলল আদিবা ফোন করে বলেছে সে তার বান্ধবীর বাসায় গিয়েছে, আজ ফিরবে না। কি? কোন বান্ধবী? আদির মা নাম বললেন। ঠিক আছে, বাসার ফোন নাম্বারটা দাও তো। মা, ওর বাড়ির বাইরে থাকার মজা আমি দেখাচ্ছি। ঘড়িতে 12টা বেজে 34 মিনিট সশব্দে বেজে উঠল কলিং বেল। আদিবা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু তার বান্ধবী তার ঘুম ভেঙে বলল তাকে নিতে তার ভাই এসেছে। আদিবা ঘুমো ঘুমো চোখে প্রশ্ন করল, ভাই? ভাই? কোন ভাই? আদিত্য। নামটা শোনা মাত্রই আদিবার চোখের ঘুম উধাও হয়ে গেল। তাড়াতাড়ি নিচে নামলো। আদি নিচে বসে আছে, চোখে মুখে যেন আগুন ঝরছে। আদিবা এসে দাঁড়াতেই আদিত্য বলে উঠল, আন্টি, আমরা তাহলে যাই? আদিবা, আজ রাতটা থেকে গেলেই পারতে, শুধু শুধু কষ্ট করে আসলে। আন্টি, আসলে বাসায় বিয়ে তো অনেক লোকজন, তাই রাতেই যেতে হবে। আচ্ছা, তাহলে নিয়ে যাও, সাবধানে যেও। আদিত্য সামনে সামনে হাঁটছে, আদিবা তার পেছন পেছন। এটা ফয়সালদের বাসা না? তিন্নি মানে তোর বান্ধবী তো ফয়সালেরই বোন, তাই না? আদিবা উত্তর দিল না। সাহস কি করে হলো অন্য বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেওয়ার? আমি যখন দেশে ছিলাম না তখন এসবেই করে বেরিয়েছিস, তাই না? আদি সারা রাস্তা আদিবাকে ধমকাতে ধমকাতে নিয়ে আসলো। আদিবার চোখ ফেটে কান্না পাচ্ছে, কিন্তু মায়ের অসহায়তার কথা ভেবে কারো কাছে অভিযোগ করলো না। চুপচাপ নিজের ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিল। তখনই কানে আসলো তার মায়ের ডাক। ভেতরটা ধক করে উঠল। অনুষ্ঠানে কেন যায়নি মা প্রশ্ন করলে কি উত্তর দেবে সে? কিন্তু মায়ের কাছে গিয়ে বুঝতে পারলো সে অনুষ্ঠানে গিয়েছে কি যায়নি তাতে তার কিছু যায় আসেনি। তিনি আদিবাকে অন্য কারণে ডেকেছেন। মা ডাকছিলে? আদিবা শোন, জুই আজকে তোর সাথে ঘুমাবে। আদিবা মাথা নেড়ে সায় জানালো, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলো দুইটি হিংস্র চোখ তার দিকে তাকিয়ে আছে। তবে এর কারণটা বুঝতে পারলো না, তাই তেমন গুরুত্ব দিল না। নিজের ঘরে গিয়ে বিছানা গুছিয়ে জুইকে শুতে বলল, তারপর নিজেও জুইয়ের পাশে শুয়ে পড়ল। আচ্ছা আদিবাপু, ভাইয়াকে তোমার কেমন লাগে? মানে? মানে ভাইয়ার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে আশেপাশে থাকলে সবারই তো ভালো লাগার কথা, তাই না? জুইয়ের অবান্তর কথার উত্তর দিতে ইচ্ছে হলো না আদিবার, তাই চুপ করে রইল। আপু জানো, পার্টিতে সবাই ভাইয়ার দিকে হা করে তাকিয়েছিল। জুই, রাত দুপুরে ভাইয়া ভাইয়া না করলে কি নয়? এবার ঘুমাও না। আপু জানো, আমার মনে হয় কি আমি ক্রাশ খেয়েছি। ভালো করেছো, সকালে চাচা চাচিকে বলে ক্রাশের সাথে বিয়ের ব্যবস্থা করে দিব, কিন্তু এখন ঘুমাও প্লিজ। কিন্তু আপু আমার মনে হয় ভাইয়া তোমাকে পছন্দ করে। জুই, তুমি এত বাজে কেন বকো? সত্যি বলছি আপু, পার্টিতে বড় চাচা বলেছেন ভাইয়ার বিয়ে দিবেন যাতে সে এখানেই থাকে, চলে যেতে না পারে। ভাইয়াকে যখন বিয়ের কথা বলল তখন ভাইয়া বলেছে তার নাকি মেয়ে পছন্দ করা আছে, আর সে ছোটবেলা থেকেই তাকে বিয়ে করার স্বপ্ন দেখে। যদিও ভাইয়া এখন তোমার পছন্দ করে না, কিন্তু ছোটবেলায় ও তোমার জন্য পাগল ছিল। তাও না সবাই সেটা জানে, তার মানে ভাইয়া তোমাকেই বিয়ে করবে। জুই, তুমি প্লিজ ঘুমাও, আমার এখন এসব শুনতে একদম ইচ্ছে করছে না। হাউ আনরোমান্টিক। মুখ ভেঙচি দিয়ে জুই উল্টো পাশ হয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আদিবা লক্ষ্য করলো জুই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। জুই, একটু সরো প্লিজ, আমি এভাবে ঘুমোতে পারছি না। আদিবার কথায় জুইয়ের কোনো পরিবর্তন ঘটল না, বরং সে তাকে আরো জড়িয়ে নিল। উফ, আমি এভাবে ঘুমোতে পারি না, সরো প্লিজ। আর আমিও জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না। কণ্ঠটা শুনে আদিবার আত্মা উড়ে গেল।
তাড়াতাড়ি উঠে বসলো সে। হিস, এত জোরে কথা বলে জুই জেগে যাবে। ভাইয়া আপনি এখানে? মানে আমি তোর সাথে ঘুমাবো। কি সব বলছেন আপনি? যা বলার তাই বলেছি। যখন তোর জামা নিতে এসেছিলাম তখনই ভেবে নিয়েছি আমি তোর সাথে ঘুমাবো, কিন্তু এই জুই সব কিছুতে জল ঢেলে দিল। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, তা না হলে কিন্তু আমি চেঁচাবো। সাহস থাকলে চেঁচা দেখি কেমন পারিস। আমার বিরুদ্ধে কিছু বলা বা করার আগে আগাগোড়া ভেবে নিস। এত কিছুর পরেও আপনার মুখে কথা বের হচ্ছে? আমি তো কোনো অন্যায় করিনি, যা করার তুই করেছিস। বান্ধবীর বাসায় গিয়েছিস, তাও এত সেজে গুজে, এর শাস্তি তো পেতেই হবে। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ যান এখান থেকে। জুই জেগে গেলে মান সম্মান থাকবে না। তাহলে তুই আমার রুমে চল। আমি আমি আপনার ঘরে? সকাল 6:40। ঘুম ভেঙেও যেন ভাঙছে না। চোখ পিট করে তাকালো আদিবা। সারা শরীরে কেমন অস্বস্তিকর ব্যথা, গলার দিকটা একটু বেশি ব্যথা করছে। আদিবা বেশ চেষ্টা করে উঠে বসলো, সাথে সাথে ভিমরি খাওয়ার অবস্থা। তার পাশে আয়েশ করে ঘুমিয়ে আছে আদিত্য। আদিত্য আদিবার জীবনের একমাত্র শনি, যে কিনা ছোটবেলা থেকেই আদিবার ঘাড়ে চড়ে আছে। আদিবার চারপাশটা ভালো করে দেখে নিল। না, সে নিজের রুমে নয়, আদিত্যের রুমে আছে। ধীরে ধীরে রাতের সব ঘটনা মনে পড়তে লাগলো। রাতে আদিবা নিজের রুমেই ঘুমিয়েছিল, কিন্তু আদিত্য তাকে জোর করে এই রুমে নিয়ে এসেছে। তারপর যা যা করেছে সেসব ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আদিবার নেই। আদিবা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে গিয়েছিল। আদিবা তাড়াতাড়ি উঠে নিজের ঘরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে সফল হতে পারল না। আদিত্য দরজা লক করে রেখেছে। কিভাবে লক করেছে সেটা আদিবার জানা নেই, শুধু এইটুকু জানে যে দরজাটা খোলার ক্ষমতা তার নেই। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে ফিরে আসলো। এখন কি করবে মাথায় ঢুকছে না। সবাই জেগে যাওয়ার আগেই এখান থেকে যাওয়া উচিত। সবাই যদি জানে সে আদির সাথে রাত কাটিয়েছে, মান সম্মান থাকবে না। আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে গিয়ে ডাকলো। শুনতে পাচ্ছেন ভাইয়া, শুনতে পাচ্ছেন? আদি চোখ বন্ধ রেখেই আড়মোড়া ভেঙে জবাব দিল। কি হয়েছে? সাত সকালে এইভাবে চেঁচামেচি করছিস কেন? দরজাটা খুলে দিন। আদি এবার চোখ খুলল। দরজা খুলে দিব মানে? রুমে যাব না। এটা কি বন জঙ্গল? আমি আমার রুমে যাব, সেটাই বলেছি। সবাই যদি জেগে যায় মুখ দেখাবো কি করে? কেন, মুখে আবার কি হয়েছে যে মুখ দেখাতে পারবি না? আপনার কি একটুও লজ্জা নেই? এত অভিনয় কি করে করেন আপনি? এত কিছুর পরেও কথা বলছেন আপনি? লজ্জা পাওয়ার মতো কিছু করেছি বলে তো মনে পড়ছে না। কি করতে বাকি রেখেছেন? যতটা করার কথা ছিল ততটা করিনি। ঠোঁট থেকে কোমর পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম, এর বাইরে যাইনি। আপনি কতটা নিচে নেমে গেছেন ভাবতে পারছেন? যে মেয়ে ক্লাস 9-এ থাকতে প্রেম করতে পারে সে এখন আমাকে উপর নিচ শেখাচ্ছে। আপনি ভুল কিছু বললাম? তুই এসবে অভ্যস্ত না? চুপ করুন, আপনার সাথে কথা বলতেও আমার রুচিতে লাগছে। উচিত কথা সবারই গায়ে লাগে। আর একটাও বাজে কথা বলবেন না। দরজা খুলুন, আমি যাব। নিজেকে আয়নায় দেখেছিস? মানে? গলায় লাভ বাইট চকচক করছে, জামা আর চুলেরও নাজেহাল অবস্থা। আপনি আমার ভাই, ভাবতেও ঘৃণা হচ্ছে। কি করে পারলেন আপনি? পারলাম আর কই, কান্নার জন্য তো পুরো কোর্স কমপ্লিট হলো না। যাই হোক, ঘৃণায় যখন করবি তাহলে এইটুকুর বাকি থাকবে কেন? বাকিটুকু করে ফেলি। আপনি চুপ করবেন? আচ্ছা করলাম, কিন্তু প্যান প্যান করবি না, ঘুমাবো। দরজাটা খুলে দিয়ে ঘুমান। আদি উত্তর দিল না, উল্টো ঘুরে শুয়ে পড়ল। এসবের মানে কি? কোন ধরনের হেয়ালি এটা? আর একটা কথা বলবি তো থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দিব। মান সম্মান শুধু আমার যাবে না, আপনারও যাবে। গেলে যাবে, আমার সম্মান নিয়ে তোকে ভাবতে হবে না। সবাইকে বলে দিব আপনি জোর করে আমার সাথে। তোর সাথে কি কি করেছি বল? চুপ কেন, বল কি করেছি? কিছুই করিনি। আমার সাথে বাড়াবাড়ি করবি তো কাল যা যা ছাড় দিয়েছি আজ দিব না। আপনি এত ক্যারেক্টারলেস হবেন ভাবতেও পারিনি। যা যা ভাবার ভাব, কিন্তু এখন ঘুমাতে দে। আমার ঘুম ভাঙবি তো তোর কপালে দুঃখ আছে। দরজাটা খুলুন। তুই ভালো কথার বেয়ে না, দাঁড়া মাকে ডাকছি। বলেই আদি মা বলে গলা ছাড়ল। আদিবা কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি গিয়ে আদির মুখ চেপে ধরল। পাগল হয়ে গেছেন আপনি? এমন ছেলে মানুষই কেন করছেন? বলে আদি আদিবাকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। আদিবা নিজেকে ছাড়াতে ছটফট করতে লাগলো। আদিবা, অনেক বাড়াবাড়ি করেছিস, আর না, ঘুমাতে দে। আদির সাথে শক্তিতে পেরে উঠল না আদিবা, তাই বাধ্য হয়ে আদির সাথে শুয়ে রইল। প্রায় ঘন্টাখানিক পর আদিবার খোঁজ শুরু হলো।
কারণ সকালের নাস্তা সে বানায়, তাই সে না থাকায় নাস্তার ব্যবস্থা হয়নি। তার উপর বাসা ভর্তি লোকজন, নানান রকমের কাজ। আদিত্যের মা আদিবাকে গলা ছেড়ে ডাকছেন। আদিবা শুনতে পাচ্ছে কিন্তু উত্তর দেওয়ার উপায় নেই। কেটে গেল আরো কিছুক্ষণ। আজ আদিবার কপালে দুঃখ আছে সেটা সে জানে। প্রায় 9টার কাছাকাছি আদির ঘুম ভাঙল। শুধু শুধু ভাঙেনি, আদির মা দরজায় কড়া নাড়ায় ভেঙেছে। আদি বেশ ধীরে সুস্থে উঠে বসলো, যেন কোনো কিছুই ঘটেনি। কিন্তু এদিকে ভয়ে আদিবার হাত পা কাঁপছে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। দরজা খোলার সাথে সাথে তার দিকে ভয়ানক ঘূর্ণিঝড় বয়ে আসবে সন্দেহ নেই। আদি আদিবার দিকে তাকালো। আদিবা ভীতু হরিণের মতো আদির দিকে তাকিয়ে আছে। এমন মুখ করে থাকার কি আছে? দেখে মনে হচ্ছে শোক দিবস পালন করছিস। বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দে, আমি দেখছি মা কেন ডাকছে। আদির কথাটা আদিবার পছন্দ হয়েছে। হ্যাঁ, ওয়াশরুমেই একমাত্র জায়গা যেখানে সে লুকাতে পারে। তাই আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল। আদি গিয়ে দরজা খুলল। আদির মা আর জুই দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়ের হাতে চায়ের ট্রে। চাটা এগিয়ে দিয়ে রুবিনা বেগম বললেন, সরি বাবা, চা দিতে দেরি হয়ে গেল, আরও আগেই দিতাম কিন্তু। আমি সকালে চা খাই না মা, কফি খাবো। ও আমি এখনই করে আনছি। তোমার করতে হবে না মা, আদিবা হাতের কাজটা শেষ করে বানিয়ে দিবে। আদিবা দিবে? হ্যাঁ, ওয়াশরুমে আমার কাপড় ধুচ্ছে, কাল ধোয়ার কথা ছিল কিন্তু ধোয়নি, তাই সকালে ধুচ্ছে। কাপড় ধুয়ে কফি বানাবে। মা তাই? ও এখানে আর আমরা ওকে খুঁজে হয়রান হয়ে যাচ্ছিলাম। কেন? খোঁজাখুঁজির কি আছে? ও তো ছোট বাচ্চা না যে সে হারিয়ে যাবে। না মানে সকালের নাস্তা ও বানাই তাই। ও কিন্তু ও তো ব্যস্ত, আজ অন্য কাউকে বলো নাস্তা বানাতে। রুবিনা বেগম আর কিছু না বলে বেরিয়ে গেলেন, সাথে জুইও। কিছু দূর গিয়ে জুই বলতে শুরু করলো, কাকিমণি কি বলতো, আমার কি মনে হয় আদি ভাইয়া এখনো আদিবাবুকে ভালোবাসে আর ওকেই বিয়ে করবে। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কিন্তু ওর হাব ভাব তো এমনটাই মনে হয়। আদি অন্য যাকেই পছন্দ করুক আমরা মেনে নিব, কিন্তু আদিবাকে কিছুতেই না। কেন আদিবাবুকে না কেন? আদিবার জন্য আমরা অনেক বছর আদিত্যকে কাছে পাইনি। আমি চাই না আবারও এমন কিছু ঘটুক। যে করেই হোক আদিবাকে আদিত্যর জীবন থেকে বিদায় করতেই হবে। আমি আজকেই এর একটা বিহিত করব। এদিকে রুবিনা বেগম চলে যাওয়ার পর আদিত্য বলল, ম্যাডাম বাইরে আসতে পারেন, মা চলে গেছে। আদিবা বাইরে আসলো। তারপর ফ্যাল ফ্যাল করে তাকালো আদির দিকে। আগে তো বলেছিলাম ভয় পাওয়ার কিছু নেই, যেটা সামলাতে পারবো না সেই কাজ আমি করি না। এখন নিচে যা, আমার জন্য কফি নিয়ে আয়। আদিবা কথা বাড়ালো না, চলে যেতে চাইলো। এই দাঁড়া, চুল ঠিক করে গলা ঢেকে তারপর যা, আর রাতের ব্যাপারে কাউকে কিছু বলবি না। আদিবা মাথা নাড়ল। তারপর ওড়না দিয়ে ভালো করে গলা ঢেকে চুল ঠিক করে নিচে গেল। আদিবা নিচে যাবার কিছুক্ষণ পরেই আদি নিচে নেমে আসলো। এসেই টেবিলে বসলো, বাকিরাও আছে। আদিবা রান্নাঘরে কফি বানাচ্ছে, কাজের মহিলা আর রুবিনা বেগম নাস্তা। রান্নাঘর আর খাবার টেবিল কাছাকাছি হওয়ায় সব কথা শোনা যায়। আদিকে দেখে আদিত্যের বাবা বললেন, আদি, তুমি এতদিন পর দেশে এসছো, তাই আমি চাচ্ছি একটা গেট টুগেদার আয়োজন করে সবার সাথে তোমাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কিসের? যা ভালো বুঝো করো, কিন্তু এই দেশে থাকার আবদার করো না। আমি এখানে বেশি দিন থাকবো না, আবার ফিরে যাব। সে না হয় পরে দেখা যাবে। আপাতত আজ সন্ধ্যায় বাসায় থেকো, আর চাইলে পুরনো বন্ধুদের দাওয়াত করতে পারো। আইডিয়াটা খারাপ দাওনি, আমার সবার সাথে দেখা করা উচিত। আচ্ছা, তাহলে পার্টির আয়োজন করা যাক। আমি সব আয়োজন করে রেখেছি, ক্যাটারিং এর লোক কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি তোমার বন্ধুদের দাওয়াত করে দাও। আদি হ্যাসূচক মাথা নেড়ে খেতে শুরু করলো। খাওয়া শেষে ড্রয়িং রুমে গিয়ে বসলো। তারপর সব পুরনো বন্ধুদের ফোন করে দাওয়াত দিতে শুরু করলো। আর আদির বাবা আত্মীয়দের দাওয়াত দিচ্ছেন। এর মধ্যে আদিবা কফি নিয়ে এসে আদিত্যের সামনে রাখলো। হঠাৎ করে আদিবাকে দেখে থেমে গেল। ভূত দেখার মতো চমকে উঠে তাকালো আদিবার দিকে। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা এইমাত্র সে করে বসেছে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? কোনো ভুল করেছি? বিরাট বড় ভুল। বলেই আদি উঠে গিয়ে বাবার সামনে দাঁড়ালো। বাবা, পার্টি বাসায় না করে অন্য কোথাও করা যায় না? কিন্তু সবাইকে তো বাসার কথা বলে দিয়েছি। আইসি। উফ, আমি কি করে ভুলে গেলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে। আচ্ছা হোক, আমি সামনে নিতে পারবো। বলে আদি বাইরে চলে গেল। বিকেলের দিকে আদি বাসায় ফিরল। যেহেতু আদি সারাদিন বাসায় ছিল না, তাই আদিবার দিনটা ভালোই কেটেছে। আদিবা সারাদিনে আদির ঘর গোছানো থেকে শুরু করে কাপড় গোছানো সব কাজ করে রেখেছে। প্রয়োজনীয় সব জিনিস লাগেজ থেকে বের করে হাতের কাছে সাজিয়ে রেখেছে।
যেন বাসায় ফিরে আদিবাকে ডাকাডাকি না করে। কিন্তু কে শোনে কার কথা? আদি বাসায় ঢুকে ঘরে যাওয়ার আগেই আদিবাকে ডাকতে শুরু করলো। আদিবা, এই আদিবা। আদিবা শুনলো ঠিকই, কিন্তু উত্তর দিল না। আদি আবারও গলা ছাড়লো। আদিবার বাচ্চা, কোথায় তুই? ডাকছি, কথা কানে যায় না কি? আদিবা রান্নাঘরে ছিল। আদির ডাকে বেশ বিরক্তি নিয়ে আদির কাছে এগিয়ে গেল। কি হয়েছে? এটা কি গরুর মতো চেঁচাচ্ছেন কেন? বললি তুই? বাসায় আসতে না আসতেই শুরু হয়ে গেল। সাহস বেড়ে গেছে মনে হচ্ছে। ভদ্রভাবে কথা বলুন, বাসায় অনেক লোকজন, সবাই কিভাবে তাকাচ্ছে দেখেছেন আপনি? তুই এত পটর পটর করার সাহস পাচ্ছিস কোথা থেকে সেটাই বুঝতে পারছি না। দাঁড়া, আস্তর হচ্ছে। বলেই আদি আদিবার হাত ধরে টানতে শুরু করলো। কি হচ্ছে এটা কি? এসব মান সম্মানের পুরো 12টা বাজিয়ে ছাড়বেন দেখছি। হাত ছাড়ুন বলছি। আদিবা চেঁচিয়ে বললেও আদির কান পর্যন্ত আদিবার কথা পৌঁছালো না। সে আদিবাকে টানতে টানতে নিজের ঘরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বসে থাকা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সবার মাঝে জুই, অরিন, সাদিয়াও আছে। ওদের দেখে জুই বলে উঠল, বড় চাচা শুধু শুধু এত কিছু আয়োজন করলো, এতগুলো মেয়েকে দাওয়াত করে নিয়ে আসলো, এতে কি কোনো কাজ হবে? বাজি ধরে বলতে পারি বিয়ে তো দূর, ভাইয়া আদিপাপু ছাড়া কারো দিকে ফিরেও তাকাবে না। অরিন আপু, তোমার কি মনে হয়? ঠিক বলেছিস, আমিও মাকে বারবার নিষেধ করেছি এইভাবে মেয়েদের পরিবার সহ ডেকে এনো না। আগে ভাইয়ার সাথে কথা বলো। ভাইয়া কাউকে পছন্দ করবে না, উল্টে রেগে যাবে। কিন্তু কে শোনে কার কথা? মায়ের ধারণা এখান থেকে কাউকে না কাউকে ভাইয়ার ভালো লাগবেই। কিন্তু আমার মনে হয় ভাইয়া আদিপাপুকে ভালোবাসে। দেখো না, 1 মিনিটও আপুকে ছাড়া থাকতে পারে না। ভাইয়ার সব দিক বদলে গেলেও এই একটা বিষয়ে একটুও বদলায়নি। ছোটবেলায় যেমন আদিবার জন্য বেপরোয়া ছিল, এখন তেমনি আছে। এদিকে রুমে এসে আদি আদিবাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আদিবার ধৈর্যের সীমা পেরোলো। রাগী কণ্ঠে বলে উঠল, এই আপনার সমস্যাটা কি একটু বলবেন? সমস্যা আমার নয় তোর, তাও একটা না অনেক। কয়টা শুনবি? আমার কি সমস্যা? হ্যাঁ, এসেছেন থেকেই জ্বালাচ্ছেন আপনি। আপনার এমন আচরণ আর নিতে পারছি না আমি। ভুলে যাবেন না, আমি আর ছোট নেই। ও তাই নাকি? হ্যাঁ তাই। নিজেকে সংযত করুন, কারণে অকারণে এইভাবে ডাকবেন না। আমরা আর ছোট নেই যে ছেলে মানুষই করব। আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার থেকে দূরত্ব বজায় রাখুন আপনি। তুই আমাকে সাবধান করছিস? নিজের অবস্থানটা হয়তো ভুলে গেছিস, তাই না? সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি তুই বিনা খরচে আমাদের বাসায় থাকিস। সহজ ভাষায় যেটাকে বলে আশ্রিতা। আর একজন আশ্রিতার দায়িত্ব তার মালিককে খুশি রাখা। আদির কথাটা হয়তো আদিবার খারাপ লেগেছে, তাই গলা নিচু করে বলল, কি কি করতে হবে বলুন, করে দিচ্ছি। যা যা করতে হবে সব একবারে বলুন, আমি সব একসাথে করে দিব। তবুও একটু পরপর ডাকবেন না। এখন তোর কথায় আমাকে চলতে হবে? এই আপনি এত তেড়া কেন? একটা মানুষ এতটা তেড়া কি করে হতে পারে ভেবেই পাচ্ছি না আমি। মুখ সামলে কথা বল। বলে হাতে থাকা প্যাকেটটা ছুঁড়ে দিল আদিবার দিকে। কি এটা? শাড়ি। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুই চেঞ্জ করে শাড়িটা পরে নে। আমি হঠাৎ শাড়ি পরতে যাব কেন? গতকাল কেন পরেছিলি? আমার ইচ্ছে হয়েছিল তাই পরেছিলাম। আজ কেন পরবো? তোর স্মৃতিশক্তি খুবই খারাপ আদিবা। তুই হয়তো ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আমার কথার অবাধ্য হলে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটাও হয়তো ভুলে গেছিস। তাই ছোটবেলার ইতিহাস মনে করিয়ে দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। বলে এগিয়ে আসলো আদি। আদিবার খুব কাছে এসে বসলো। তারপর হুট করে গলা থেকে ওড়নাটা নিয়ে নিল। আদিবার তাড়াতাড়ি সরে বসলো। কি করতে চাইছেন? সাবধান, কাছে আসবেন না। কেন? কাছে আসলে কি করবি? ভুলে যাবেন না, আজ বাসায় অনেক লোকজন। খারাপ কিছু করতে চাইলে আমি কিন্তু চেঁচাতে বাধ্য হব। আদিবার কথায় আদি ভয় পাওয়া তো দূরে থাক, এমন একটা ভাব নিল যেন আদিবার কথা সে শুনতেই পায়নি। হাত বাড়িয়ে হ্যাচকা টানে আদিবাকে আবারও নিজের কাছে নিয়ে আসলো। আদিবা অসহায় কণ্ঠে বলল, ভাইয়া। এত আস্তে কেন? চেঁচা, যত খুশি চেঁচা। সম্মান গেলে বাবার যাবে, আমার তাতে কি? সবাই বলবে আহমেদ সাহেবের ছেলেটা অমানুষ হয়েছে। কথা বলতে বলতে আদি ওড়না দিয়ে আদিবার হাত দুটি শক্ত করে বেঁধে নিল। ভয়ে আদিবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। আদি যেই জামায় হাত দিতে যাবে, আদিবা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি শাড়ি পরবো। শাড়ি তো তোকে পরতেই হবে, তুই চাইলেও পরাবো, না চাইলেও পরাবো। এই শাস্তি শাড়ির জন্য না, আমার সাথে তর্ক করার জন্য। আচ্ছা, ভয় পাচ্ছিস যখন, তাহলে শাস্তির ধরনটা বদলে দেই। বলে আদিত্য আদিবাকে কোলে তুলে নিল। আদিবা অবাক চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদি তাকে কোলে নিয়ে বাথরুমে গেল। তারপর নিচে বসিয়ে দিল। হাতের বাঁধনটা খুলে ওড়নাটা মুখে বেঁধে দিয়ে বলল,
ভাবিস না তুই চেঁচাবির জন্যে মুখ বেঁধেছি, এখন আমাকে অনুরোধ করবি তাই বেঁধে নিলাম। যত যাই হোক তোর অনুরোধ আবার ফেলতে পারি না। যাই হোক দরজায় ধাক্কাধাক্কি কিংবা খোলার চেষ্টা করবি তো তার ফলাফল এর চেয়েও ভয়ানক হবে। বলে উঠে দাঁড়ালো আদি। আদিবার বুঝতে বাকি রইল না আদিত্য কি করতে চলেছে। ছোটবেলায় কিছু হলে আদি এভাবেই তাকে বাথরুমে আটকে রাখত। যতক্ষণ না তার রাগ কমতো অন্ধকারে বসে থাকতে হতো আদিবাকে। আদিবা ছোটবেলা থেকেই অন্ধকার ভয় পায়, সেই ভয় আজও কাটিয়ে উঠতে পারেনি। তাই আদি উঠে দাঁড়াতেই আদিবা তাড়াতাড়ি আদির হাত আঁকড়ে ধরল। আদি আঁকড়ে থাকা হাতের দিকে একবার তাকালো, তারপর আদিবার চোখের দিকে তাকালো। চোখ দুটি ছলছল করছে। ভয় পেয়েছিস? আদিবা ফ্যাল করে তাকিয়ে রইল। একটু আগে না বলছিলি বড় হয়ে গেছিস? আদিবার চোখ নামিয়ে আদির হাত ছেড়ে দিয়ে নিজের কান ধরার চেষ্টা করে বুঝতে চাইল সে ক্ষমা চাইছে, কিন্তু হাত কান পর্যন্ত যাওয়ার আগেই আদি একটানে আদিবাকে বুকে জড়িয়ে নিল। এখনো অন্ধকারকে এত ভয় পাস? আদিবা জবাব দিল না, শুধু মাথা তুলে তাকালো। আদি কপালে চুমু এঁকে দিয়ে বলল, চোখে মুখে পানি দে, এত ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি, আমি আছি তো। আদি বাইরে চলে গেল। আদিবা বোঝার চেষ্টা করলো আদিত্য কেন এমন করছে। সে কি বুঝতে পারছে না আদিবা আর ছোট নেই? চাইলে একটা যুবতী মেয়েকে বুকে টেনে নেওয়া যায় না কপালে চুমু আঁকা। যাই হোক, এখন দেরি করলে আদি তাকে বাথরুমে আটকে রাখবে বুঝতে পারলো। তাই বাধ্য হয়ে চোখে মুখে পানি দিয়ে এসে শাড়িটা হাতে নিল। লাল টকটকে শাড়ির সোনালি আঁচল দেখে বেশ অবাক হলো আদিবা। আদির দিকে তাকাতেই আদি বলল, কোন সমস্যা? না মানে এই শাড়িটা আমার জন্য। তো অন্যজনের হলে তোকে দিতাম নাকি? নতুন বউয়ের শাড়ির মতো লাগছে, আমি কখনো এত লাল শাড়ি পরিনি। আমার রুচি খারাপ তাই বলতে চাইছিস? আমি তো এমনটা বলিনি। বলেই আদিবা তাড়াতাড়ি শাড়িটা পরতে শুরু করলো। যদিও সে মাঝে মাঝে শাড়ি পরে, কিন্তু একা একা শাড়ি পরা অনেকটাই ঝামেলার। কুচি ঠিক করতে সমস্যা হচ্ছে। আদিবার অসুবিধা হচ্ছে দেখে আদি এগিয়ে আসলো। কোনো কথা না বলে সোজা আদিবার পায়ের কাছে বসে কুচি ঠিক করতে শুরু করে দিল। আদিবা অবাক হলো। কি করছেন আপনি? আমার গুরুজন, উঠুন প্লিজ, পায়ে হাত দিবেন না। আমি চাই না সবার সামনে শাড়ি খুলে যাক, তাই হেল্প করছি, এর বেশি কিছু না, তাই পাকামি করিস না। বলেই আদি শাড়ির কুচিতে মনোযোগ দিল। আদি তো শাড়ি ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। আদিবা নিচু গলায় বলল, আমি এখন যাই। যা। আদিবা এক ছুটে বেরিয়ে গেল, কিন্তু নিচে যেতেই আদিত্যের মা তাকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেলেন। তোকে আমি কি বলেছিলাম আদিবা? আমি ভাইয়াকে নিষেধ করেছিলাম কাকিমণি। তুমি যা যা বলেছিলে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া শোনার আগেই রেগে গেল। শুধু বলেছিলাম আমার থেকে দূরে থাকতে, তাতেই রেগে আমাকে। তোকে কি করেছে? হ্যাঁ, মেরে ফেলেছে? কই, আমি তো দেখতে পাচ্ছি না কিছু করেছে। দিব্যি তো আছিস। শোন আদিবা, একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই আদিকে যতই নিজের কাছে টানার চেষ্টা কর না কেন, আমরা তোকে কিছুতেই মেনে নেব না। এত বছর ধরে তোকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি, তার প্রতিদিন এভাবে দিস না। আমাদের একমাত্র ছেলেকে তুই কেড়ে নিস না। আজ পার্টিতে আদির বউ বাছাই করব, তুই আজ অন্তত ওর সাথে লেপ্টে থাকিস না। বলে আদিবাকে এক প্রকার ধাক্কা দিয়ে রুবিনা বেগম বেরিয়ে গেলেন। আদিবার নিজের কাছেই নিজেকে অসহায় মনে হলো। কি করবে এখন? সে ভাইয়ার কাছ থেকে দূরে থাকতে চাইলে ভাইয়া তাকে শাস্তি দেয়, আর ভাইয়ার কথা শুনলে তার পরিবার। আদিবা মন খারাপ করে বেরিয়ে আসলো। তারপর নিজ মনে কাজে লেগে পড়লো। সবার সব কাজ হাতে হাতে করে দিচ্ছে। দেখতে দেখতে পার্টির সময় হয়ে গেল। আদি একবার রেডি হয়ে নিচে আসলো। বাগানের দিকে পার্টির আয়োজন করা হয়েছে, তবে ঘরেও অনেক আত্মীয় রয়েছে। আদির মা এগিয়ে এসে আদির হাত ধরলেন। মাশাআল্লাহ, আমার ছেলে কত বড় হয়ে গেছে। কালো স্যুটে তোকে খুব সুন্দর লাগছে বাবু। মা কি যে বলো না। হয়েছে, লজ্জা পেতে হবে। চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। মা বলছিলাম কি না, কিছু না। বলে আদি চারদিকে চোখ বোলালো। তার চোখ আসলে আদিবাকে খুঁজছে। আদি, ওর নাম নীলা, তোর শিউলি ফুপির মেয়ে। মায়ের কথায় ধ্যান ভাঙলো আদির। ও আচ্ছা, ভালো আছেন আপু? আদির অদ্ভুত সম্বোধনে অবাক হলেন রুবিনা বেগম। ও তোর চেয়ে অনেক ছোট আদি। তাতে কি মা, ছোট বড় সবাইকে সম্মান করা উচিত। এক্সকিউজ মি, আমি একটু আসছি। বলে আদি এগিয়ে গিয়ে অরিনের পাশে বসলো। অরিন, আদিবা? আদির কথা শেষ হওয়ার আগেই অরিনের পাশে বসে থাকা এক মহিলা বলে উঠলেন, অরিন, ওই লম্বা চুলের মেয়েটা কে রে? কোনটা খালা? চারিদিকে তো অনেক মেয়ে। আরে ওই যে লাল শাড়ি পরা মেয়েটা। কি লক্ষ্মী আর শান্ত, কখন থেকে একা হাতে সব সামলাচ্ছে।
মহিলার ইশারা করা দিকে অরিনের সাথে আদিও তাকালো। মহিলা আদিবার কথা জিজ্ঞেস করছে দেখে আদির কিছুটা খটকা লাগলো, কিন্তু কিছু বলল না। অরিন উত্তর দিল, ও ওটা তো আদিপা, মেজো চাচার মেয়ে। তাই বল, দেখেই বুঝতে যাচ্ছে ভদ্র করে মেয়ে। আসলে তোর তিয়ান ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছি কিনা। কথাটা শোনা মাত্র আদির তেলবেগুনে জ্বলে উঠল। কোনো কিছু না ভেবে সোজা বলে উঠল, ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে খালা, শুধু শুধু নজর দিও না। तेरे बिना तेरे लिए इस दुनिया का हर सितम है गुजारा सनम। আদি রাগে ফুঁসতে ফুঁসতে সোজা গিয়ে আদিবার সামনে দাঁড়ালো। আদির চোখে মুখে রাগ ফুটে উঠেছে। আদিবা কিছুটা বিভ্রান্ত হয়ে প্রশ্ন করলো, কিছু কি হয়েছে ভাইয়া? তুই চুল খুলে রেখেছিস কেন? মানে? এক্ষুনি চুল বেঁধে আয়। আসলে ভাইয়া। আসলে কি? আদিবা এদিক ওদিক তাকিয়ে নিজের গলায় দাগ দেখিয়ে বলল, চুল বাঁধলে দাগগুলো দেখা যাবে। তুই এখনই আমার রুমে যাবি, যতক্ষণ না আমি ফিরছি রুমের বাইরে এক পাও ফেলবি না। কিন্তু কেন? কৈফিয়ত চাচ্ছিস? আদিবা মাথা নিচু করে নিল। উফ, কোন বুদ্ধিতে যে আমি বাসায় পার্টির আয়োজন করলাম। মহিলাগুলোই ছাড় দিচ্ছে না, আমার বন্ধু বান্ধবগুলো তো ওকে দেখলে পাগল হয়ে যাবে। ভাইয়া কিছু বলছেন? তুই এখনো দাঁড়িয়ে আছিস? উপরে যা বলছি। আমি বাইরে যাচ্ছি, কেউ জিজ্ঞাসা করলে বলবি জরুরি কাজ আছে তাই গিয়েছি। আদিবা মাথা নাড়ল। সাবধান, এসে যেন না দেখি তুই ঘোরাঘুরি করছিস। যদি রুমের বাইরে বের হ, সারা রাত বাথরুমে আটকে রাখবো। দেখতে দেখতে পুরো বাড়ি মেহমানে ভরে গেল। পার্টি বেশ সরগম হয়ে উঠেছে, কিন্তু যাকে ঘিরে এত আয়োজন তাকে কোথাও দেখা যাচ্ছে না। পার্টির কোথাও আদি নেই। আদি বাইরে যাওয়ার সময় আদিবাকে বলেছিল যেন রুমের বাইরে না যায়, কিন্তু আদিবা সেই হুকুম শোনেনি। সে পুরো দমে নিজের কাজ করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে আদি ফিরল। সে আদিবাকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে খেপে গেল, কিন্তু তেমন রিয়াক্ট করলো না। আদিবার কাছে গিয়ে আদিবার দিকে একটা দুধের বাচ্চা এগিয়ে দিল। আদিবা অবাক হলেও হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে নিল। বাচ্চাটা কে ভাইয়া? আমার বন্ধুর ছেলে, সাবধান, একবার ও কোল থেকে নামাবি না। আদিবা কথা বাড়ালো না, বাচ্চাটাকে কোলে নিয়ে টুকটাক কাজ করতে লাগলো। কিন্তু বাচ্চা কোলে থাকায় সব কাজ করা সম্ভব হচ্ছে না, তবে ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নিচ্ছে। এদিকে আদির বাবা মা আদিকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়াতে ব্যস্ত। আদিও সানন্দের সবার সাথে পরিচিত হচ্ছে, কিন্তু তার মনে খটকা লাগছে, কারণ পার্টিতে বেশিরভাগই অল্প বয়সী মেয়ে ঘুরঘুর করছে। কেউ দূর সম্পর্কের ফুপুর মেয়ে, কেউ খালার মেয়ে। মোট কথা এখানে যেন মেয়েদের হাট বসেছে, আর তারা আদির দিকে রহস্যময়ী চোখে তাকাচ্ছে। আদি ব্যাপারটা বোঝার চেষ্টায় অরিনের কাছে গিয়ে প্রশ্ন করলো, কাহিনী কি বলতো? অরিন চমকে পেছনে ঘুরে জবাব দিল, কিসের কাহিনী? এই মেয়েগুলো কারা? মা পরিচয় করে দেয়নি? দিয়েছে, কিন্তু এদের এখানে আসার কারণ কি? মা বাবা তোমার বিয়ে দিতে চায়, তাই পাত্রী খুঁজছে। তাই বল, আমিও সেটাই ভাবছিলাম। যাই হোক, আদিবা কোথায় রে? একটা বাচ্চা কোলে নিয়ে ঘরের দিকে গেল দেখলাম। আসলে বহু বছর হয় আদিবা কোনো গেট টুগেদারে যায় না, তাই হয়তো আনইজি লাগছে। যায় না কেন? তা তো জানি না, তবে আদিবা লোকজনের ভিড়ে যেতে পছন্দ করে না। ইনফ্যাক্ট কারোর বাসায় ঘুরতে যায় না। অনেক আত্মীয় তোকে চেনেই না। আদিত্য অরিনের সাথে কথা বলছিল, তখনই একদল ছেলে এসে আদিকে ঘিরে ধরলো। আদির চোখ ঘোরাতেই আনন্দে দিশেহারা অবস্থা। এটা তার ছোটবেলার বন্ধুদের দল। আদি অরিনকে বিদায় দিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে কোলাকুলি করলো। সবাই কেমন আছিস? কতদিন পর দেখা হলো বলতো? আমরা তো ভালোই আছি। তোর কি খবর আদি? সেই যে হারিয়ে গেলি। আর বলিস না, ছোটবেলার পাগলামি, বুঝিসই তো। পাগলামি তো বুঝলাম, কিন্তু এখন সব ঠিক আছে তো? কোথায় সেই মহারানী? উফ ফয়সাল, থামবি তুই? একটু বদলাসনি। তুইও কিন্তু বদলাসনি। যাই হোক, একবার ডাক না আদিবাকে, কত বছর দেখি না। চুপ শালা, একদম নজর দিবি না বলে দিলাম। বলেই হেসে উঠল সবাই। সময় বয়ে যেতে লাগলো। আদির বন্ধুরা আসায় সে পার্টিটা বেশ উপভোগ করছে, কিন্তু এদিকে বাচ্চার যন্ত্রণায় আদিবার নাজেহাল অবস্থা। বাচ্চাটা কিছুক্ষণ আগে থেকে কান্না শুরু করে দিয়েছে, কিছুতেই থামছে না। আদিবা তাই বাধ্য হয়ে আদির কাছে গেল। ভাই একটু শোনাবেন? আদি পেছন ঘুরে আদিবাকে দেখে সরু চোখে তাকালো। কি ব্যাপার, তোর কোল খালি কেন? বাচ্চাটা কোথায়? বেশ ধমক দিয়ে প্রশ্নটা করছে আদি। সাদিয়ার কোলে দিয়ে এসেছি। কেন? সাদিয়ার কোলে দিবি কেন? বলেছিলাম না?
তীর কোল থেকে একদম নামাবি না। এখনই গিয়ে কোলে 1 মিনিট তো দৌড়ে 1 সেকেন্ডের জন্যও কোল থেকে নামাবি না। বলছি ওর বাবা মা কি এখনো ফ্রি হয়নি? কথাটা বলার সাথে সাথেই আদির চোখ গরম করে আদিবার দিকে তাকালো। এর কারণটা আদিবার না বুঝলেও এটা বুঝতে পারলো এত বছরেও আদির আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। সে আগের মতোই হুটহাট আদিবার গায়ে হাত তুলতে পিছুপা হবে না। আদিবা অসহায় চোখে আদির দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছিস কেন? আজ সারা রাত বাচ্চাটা তোর কাছে থাকবে, তাতে কোনো আপত্তি আছে তোর? আদিবা উত্তর দিতে পারল না। গুড। এইভাবে সবসময় চুপচাপ আমার কথা শুনবি, তাহলে অযথা মার খেতে হবে না। অন্যথায় আদিবা বুঝতে পারলো কথা বাড়িয়ে লাভ নেই, তাই ফিরে এসে বাচ্চাটাকে কোলে নিল। কিন্তু বাচ্চার কান্না কিছুতেই থামছে না। আদিবা হেলে দুলে নানান রকম ভাবে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই মেয়ে, বাচ্চাটা কিভাবে কাঁদাচ্ছ কেন? প্রশ্নটা শুনে আদিবা পেছন ঘুরে দেখলো একজন ভদ্রমহিলা কথাটা বলেছেন। বাচ্চাটার ক্ষুধা পেয়েছে, বুঝতে পারছো না? আজকালকার মেয়েরা যে মা কেন হয় বুঝি না। পাশ থেকে অন্য একজন বলে উঠল, আর বলবেন না ভাবি, ফিগার খারাপ হয়ে যাবে বলে বাচ্চাকে না খাইয়ে রাখে, ভাবা যায়? এই মেয়ে, ঘরে গিয়ে বাবুটাকে একটু বুকের দুধ খাওয়াও যাও। মা হওয়ার যোগ্যতা নেই, আবার বাচ্চা নিয়েছে। আদিবা ওদের কথায় অবাক হলো। আপনারা এসব কি বলছেন? একদম কথা বাড়বে না, যাও খাইয়ে নিয়ে আসো বলছি। মহিলাগুলোর কথা আদিবার বেশ খারাপ লাগলো। সে হনহন করে সোজা আদির কাছে চলে গেল। রাগী চোখে তাকিয়ে বলল, বাচ্চাটাকে ধরুন। কি বললি তুই? সবাই আমাকে কত খারাপ খারাপ কথা বলছে জানেন? কেন, কে কি বলেছে? বলেছে আমি নাকি ওর মা। সময় মতো বিয়ে হলে এর মতো কয়েকটা বাচ্চার মা হয়ে যেতি। খারাপ কি বলেছে? এই একদম বাজে কথা বলবেন না। ওরা বলছে আমি নাকি ইচ্ছে করে বাচ্চাটাকে খেতে দিচ্ছি না। তো দিচ্ছিস না কেন? ঘরে গিয়ে খাইয়ে আন। আপনিও কি পাগল হয়ে গেছেন? ও কি আমার বাচ্চা যে আমি দুধ খাওয়াতে পারবো? কথাটা বলার সাথেই আদি হা হা করে হেসে উঠল। এভাবে হাসছেন কেন? দুধ কি শুধু মায়ের কাছে থাকে? কিনতে পাওয়া যায় না? ইডিয়েট, আমি বুকের দুধের কথা বলিনি। ফ্রিজে দুধ আছে, গরম করে খাইয়ে আন। আদির কথায় আদিবা লজ্জা পেল। সত্যি কি সব উল্টাপাল্টা কথা বলছে সে। আদির সাথে আদিবা কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বলে উঠল, বাচ্চা কোলে নিয়ে আমি কি করে দুধ গরম করব? আমার কোলে দে, আমি যাচ্ছি তোর সাথে। আপনার যেতে হবে না, আমিই করে নিয়ে আসছি। বলে আদির কোলে বাচ্চাটা দিয়ে কোনো মতে ছুটে পালিয়ে গেল আদিবা। আদির বেশ হাসি পেল। হাসতে হাসতে বলল, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। আদিবা দুধ নিয়ে ফিরে আসলো। বাচ্চাটা হয়তো ফিডার খেয়ে অভ্যস্ত না, তাই খাওয়াতে বেশ বেগ পেতে হচ্ছে। আদিবা দুজন মিলে খাওয়ানোয় ট্রাই করছিল। তখন একজন এগিয়ে এসে বলল, আদি, তুই বউ বাচ্চা নিয়ে ফিরছিস? কই, তোর মা তো বললো না? মহিলার কথায় আদিবা অবাক হলেও আদি মোটেও বিচলিত হলো না। যাক, তবুও ভালো বিদেশিনী নিয়ে আসিসনি। তা বউয়ের বাসা কোথায়? আদি উত্তর দেওয়ার বদলে মুচকি মুচকি হাসছে দেখে আদিবার গা জ্বলে গেল। নিজেই উত্তর দিতে বাধ্য হলো, খালা আপনার ভুল হচ্ছে, আমি আদিবা। অনেক বছর দেখা হয় না তো, তাই হয়তো ভুলে গেছেন। আমি ভাইয়ার বউ না। কথাটা বলতেই আদির মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করলো কষিয়ে একটা থাপ্পড় লাগাতে আদিবার গালে, কিন্তু বাচ্চার জন্য দেওয়া হলো না। তুই আদিবা? হায় আল্লাহ, কত বড় হয়ে গেছিস, আমি তো চিনতেই পারিনি। আসলে আদি অন্য কারো বাচ্চাকে কোলে নিয়ে খাওয়াবে আমি ভাবতেই পারিনি। তাছাড়া তোর শাড়ি সব মিলে মনে হচ্ছে যেন যুগলবন্দি। যাই হোক, বাচ্চাটা বুঝি তোর? খালা আমার বিয়ে হয়। কথাটা শেষ করার আগেই আদি হাঁচকা টানে আদিবার নিয়ে হাঁটা শুরু করলো। ভাইয়া কি করছেন? খালা কি ভাবলো? আদির কানে কথা ঢুকলো না। সে দ্রুত বেগে হেঁটে যাচ্ছে। হ্যাঁ থামুন, বাচ্চাটা পড়ে যাবে। আদি বাসার ঠিক পেছন দিকে গিয়ে থামলো। তোকে এত পকর পকর করতে বারণ করেছিলাম না? মানে কি বলতে চাইছেন? খালা ভুল বুঝছিল আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আদি কোনো উত্তর না দিয়ে আদিবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আদিবার ছাড়া পাওয়ার চেষ্টা করেও পেরে উঠল না, কারণ তার কোলে বাচ্চা। সেই সুযোগে বেশ অনেকক্ষণ পর আদি তাকে ছাড়লো। ছাড়া পাওয়ার সাথে সাথে আদিবার ঠোঁট মুছতে মুছতে বলল, কি করলেন এটা? পকর পকর করার শাস্তি দিলাম। এরপরেও যদি পকর পকর করিস তাহলে কি হবে বুঝতেই পারছিস। এসবের মানে কি ভাইয়া? আজ আপনার পাত্রী খোঁজার জন্য পার্টি দেওয়া হয়েছে। এখন যদি আমাকে আপনার বউ ভাবে তাহলে আপনার বিয়েটা হবে কি করে? আর আমি এই বাচ্চাটাকে এতিমখানা থেকে নিয়ে এসেছি, আর শাড়িটাও ইচ্ছে করে কিনে এনেছি যাতে সবাই ভাবে তুই বিবাহিত। মানে কি?
মানেটা তোর গোবর ভরা মাথায় ঢুকবে না, তাই চুপচাপ ঘরে যা। বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে, আমার রুমে শুয়ে নিজেও শুয়ে থাকবি, একদম বের হবি না। হুট করে ঘুম ভেঙে গেল আদিবার। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন হয়, তবে শুধু শুধু ঘুম ভাঙেনি। ঘুমের মধ্যে আদিবার মনে হলো কেউ যেন তার পরনের শাড়ির ভাঁজ খুলছে। পেটের দিকে দুটি হাত বিচরণ করছে, হাত দুটো ক্রমশ পেট থেকে উপরের দিকে উঠছে। আদিবা হুট করে কিছু বুঝে উঠতে পারল না, কারণ চোখ থেকে এখনো ঘুম বিদায় নেয়নি। পরক্ষণে পেটের একপাশে ক্ষীণ ব্যথায় সমস্ত ঘুম উবে গেল। আদিবা তাড়াতাড়ি উঠতে চাইল, কিন্তু পারল না। তার উপর ভারী কিছু চেপে আছে। আদিবা এমনিতেই বিস্ময়ের মধ্যে ছিল, তার মধ্যে তাকে আরো অবাক করে দিয়ে পেটের ডান পাশটাতে কেউ সজোরে কামড় বসিয়ে দিল। আদিবা এবার ভয়ে চিৎকার করতে নিল, কিন্তু তার আগেই মুখটা চেপে ধরে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, একদম ন্যাকামি করবি না। আদি ভাইয়া, আপনি? অন্য কেউ হলে খুশি হতি। কথা ঘুরাবেন না। কি করলেন এটা? না বোঝার মতো কিছু করেছি? আদিত্যের অদ্ভুত কাণ্ডে অবাক হয়েছে। আদিবা কিছুক্ষণ আগেই বাচ্চাটাকে ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়ে বাচ্চার পাশে নিজেও শুয়েছিল। কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি। হঠাৎ কারোর অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘুম ভেঙেছে। এসব কি ধরনের অসভ্যতা? যখন তখন গায়ে হাত দেন কেন আপনি? ভালো লাগে তাই। ভালো লাগে মানে কি? ভালো লাগার আলাদা কোনো মানে হয় নাকি? লজ্জা বলতে কি কিছু নেই আপনার? এসেছেন থেকে অসভ্যতা করে চলেছেন। আমরা আর ছোট নেই, আপনি কি বুঝেন না? আমি যতদূর জানি এসব শুধু প্রাপ্তবয়স্করাই করতে পারে, ছোট বাচ্চারা করে জানতাম না তো। লজ্জা করছেন আপনার? শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, যখন তখন গায়ে হাত দিবেন না। এখন তাহলে দিনক্ষণ ঠিক করে গায়ে হাত দিতে হবে। আচ্ছা, প্রতিদিন রাতে দিব, ঠিক আছে? আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন। তোর সাবধান বাণী তোর কাছেই রাখ। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোর সাথে যা ইচ্ছে তাই করব। তুই চাইলেও করব, না চাইলেও করব। আপনি কি ভুলে যান আমি আপনার বোন হই? সরি, কি হোস তুই আমার? এখন কি সেটাও অস্বীকার করবেন? অস্বীকার করছি না, কিন্তু তুই হয়তো জানিস না আমি তোকে কোনোদিনই বোনের চোখে দেখিনি, দেখতে পারবো না। পাগল হয়ে গেছেন আপনি। 8 বছর আগে হয়েছিলাম, যেদিন তোকে অন্য ছেলের সাথে দেখেছিলাম। কথাটা বলতে বলতেই আদির মুখভঙ্গি বদলে গেল। চোখ দুটি যেন ভেতরের সব রাগ উগরে দিতে চাইছে। আদি নিজেকে কন্ট্রোল করার প্রচেষ্টায় আদিবাকে ছেড়ে দিয়ে উঠে বসলো। আদিবা ব্যাপারটা বুঝতে পেরে নিচু গলায় বলল, ভাইয়া সেদিন। আদিবা পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই আদি তাকে থামিয়ে দিয়ে বলল, শুনতে চাইনি, তোর প্রেম কাহিনী শোনার কোনো ইচ্ছে আমার নেই। আপনি ভুল। বললাম না কোনো কথা শুনতে চাইনি। উঠে কাপড় ঠিক কর, বাচ্চাটাকে দিয়ে আসতে হবে। আমাকেও যেতে হবে? আদিবা আমাকে রাগাস না বলে বেরিয়ে গেল আদিত্য। আজব একটা মানুষ, নিজে যা বুঝবে সেটাই ঠিক, বাকি সব ভুল। একটা ছেলে এতটা বদমেজাজি কি করে হয়? ভাবতে ভাবতে আদিবা শাড়ি ঠিক করতে নিল। কুচি ঠিক করতে যেই আয়নার সামনে দাঁড়ালো, পেটের দিকে কামড়ের দাগ জলজল করে উঠল। আদিবা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। আদি এসেছে পর থেকে তাকে নানানভাবে হ্যারাস করে চলেছে, এটা তারই প্রমাণ। কোনোভাবে দাগ ঢাকা গেল না, তাই শাড়ি ছেড়ে জামা পরে নিল। সাথে সাথে বাইরে থেকে আদির গলা ভেসে আসলো, আদিবা তোর এখনো হয়নি? একটা শাড়ি ঠিক করতে এতক্ষণ লাগে? আদিবা আবারও লম্বা নিঃশ্বাস ফেললো। বাচ্চা কোলে বেরিয়ে আসতেই আদিও উঠে হাঁটা দিল। এত রাতে দুজন মিলে বাইরে যাচ্ছে দেখে পার্টিতে আসা অনেকেরই ব্যাপারটা হজম হলো না। সবাই অবাক নয়নে তাকিয়ে আছে দেখে আদির মা এগিয়ে এসে প্রশ্ন করলেন, এত রাতে তোরা কোথায় যাচ্ছিস? আদির সোজা সাপটা জবাব, আমি নিশ্চয়ই ছোট বাচ্চা নই মা, যে কোথায় যাচ্ছি তার কৈফিয়ত দিয়ে যেতে হবে। আদির কথার ধরন দেখে আদিবা তাড়াতাড়ি বলে উঠল, ভাইয়ার বন্ধুর বাচ্চাকে দিতে যাচ্ছি কাকিমণি। ভাইয়া বাচ্চা নিয়ে ড্রাইভ করবে কিভাবে, তাই আমি যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। আদি একবার আদিবার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, চুপচাপ হাঁটা দিল। আদিবা পেছন পেছন গেল। বাসা ভর্তি মেহমান ছিল, তার মধ্যে একজন বলেই উঠল, রিহানা, তোমার ছেলের জন্য বউ খোঁজার কি দরকার? ছেলের তো নিজেই বউ পছন্দ করে নিয়েছে। ভাবি কি বলছেন এসব? আদির সাথে আদিবার কেমন সম্পর্ক নেই? চোখ থাকতেও যদি অন্ধ হয়ে থাকতে চাও তাহলে কিছুই বলার নেই বোন। কথাগুলোতে আদির মা বেশ অপমানিত বোধ করলেন। এদিকে ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়েছে। আদির বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে ফিরে আসছিল, হঠাৎ মাঝরাতে গাড়ি থেমে গেল। আদিবা প্রশ্ন করলো, কি হলো, গাড়ি থামালেন কেন? গাড়ি থেকে নাম। নামবো মানে কি? নামবি মানে আমি তোকে নিয়ে যাব না। মাথা ঠিক আছে আপনার? নামবি নাকি জোর করে নামাতে হবে?
আদিবা যতদূর সম্ভব তর্কাতর্কি করলো, কিন্তু কাজ হলো না। আদি জোর করে রাতের নিস্তব্ধ রাস্তায় নামিয়ে দিল আদিবাকে। আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া। বাসায় ফিরে সবার কাছে কি জবাব দিবেন? আমার জবাব আমি দিব তোকে ভাবতে কে বলেছে? আপনি সত্যি আমায় রেখে চলে যাবেন? সন্দেহ আছে? আমি অন্ধকার ভয় পাই, আপনি জানেন, তবুও। নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন রাতে আমার সাথে ঘুমাতে হবে। আপনি থাক তাহলে সারা রাত এখানে। বলে আদি গাড়ি স্টার্ট দিতে নিল। আদিবা ভেবে দেখলো এখন বাসায় ফেরা সবচেয়ে বেশি জরুরি, পরে কিছু একটা করতে হবে, তাই তাড়াতাড়ি বলল, আমি রাজি। কথা দিচ্ছিস তো? দিচ্ছি, নিয়ে চলুন প্লিজ। ঠিক আছে। আদিবারা বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেল। ততক্ষণে মেহমান মোটামুটি বিদায় নিয়েছে। বাসায় ফিরে আদি নিজের ঘরে চলে গেল, আদিবাও তার ঘরে গেল। কিছুক্ষণ পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেলে সবাই মোটামুটি ঘুমিয়ে গিয়েছে। সারাদিন কাজ করে সবাই ক্লান্ত, তবে আদিবার ঘুম পায়নি। সে লাইট অফ করে শুয়েছিল। হঠাৎ চুলে টান পড়ল। আদিবার বুঝতে বাকি রইল না কাজটা আদির। উঠে বসলো। কি বলবেন বলুন? এক কথা কতবার বলতে হবে? হ্যাঁ, তোকে বলেছিলাম না আমার সাথে ঘুমাতে? আমি পারবো না। আদির মুড শক্ত হয়ে এলো, চুলে টান পড়েছে। কি করছেন? লাগছে তো। আরে কি করছেন? আদিবার কথায় কান দিল না। আদি চুল ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। একটা শব্দ করবি তো আমি তোকে মেরে আবার নিরুদ্দেশ হব। আদির কথায় আদিবা কিছুটা ভয় পেল। এই ছেলের মতিগতির কোনো ঠিক নেই, যখন যা খুশি করতে পারে। আদি আর কোনো কিছু না বলে আদিবাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে পড়ল। অন্তত একটু সরে তো শোন, আমি এভাবে ঘুমাতে পারি না, প্লিজ। বিয়ের পর কি করবি? দেখা গেল তোর বর জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারে না, তখন? পরেরটা পরে দেখা যাবে, এখন ছাড়ুন। আদিবা, সারাদিন অনেক ধকল গিয়েছে, ঘুমাবো, ডিস্টার্ব করিস না। ভাই আমায় ছাড়ুন প্লিজ। আদিবার আরো কাছে এসে ঘাড়ে চুল সরিয়ে মুখ ডুবিয়ে দিল। আদিবার সারা শরীর কেঁপে উঠল। কি করছেন? আদির পক্ষ থেকে উত্তর আসলো না। সে আদিবার মাঝে ডুব দিয়েছে অনেক আগেই। ভাইয়া আমার কেমন যেন লাগছে, এমন করবেন না, ছাড়ুন। কাক ডাকা ভরে ঘুম ভাঙলো আদিবার। চোখ মেলে তাকাতেই বুঝতে পারলো আদি বেশ যত্ন নিয়ে তাকে আগলে রেখেছে। রাতে আদি জোর করে তাকে নিয়ে এসেছিল, তারপর তার সাথে যা যা করেছে তার জন্য আদিবার এখন রাগ করার কথা। ভয়াবহ ধরনের রাগ, কিন্তু তার রাগ হচ্ছে না। কেন হচ্ছে না? নিজেকে বার কয়েক প্রশ্ন করেও উত্তর খুঁজে পেল না আদিবা। বরং হুট করে লক্ষ্য করলো তার কোনো রকম খারাপ লাগা কাজ করছে না, বরং আদির সাথে মিশে থাকতে ইচ্ছে করছে। আদিবা আদির বুক থেকে মুখ তুলে তাকালো। ঘন পাপড়িতে ঢাকা চোখ দুটিতে যেন রাজ্যের ঘুম এসে জমা হয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন আদিকে ভীষণ শান্ত আর মায়াবী লাগছে। আদিবা আস্তে করে উঠে বসলো। ইচ্ছে হলো আদির সিল্কি চুলে একবার হাত বুলিয়ে দিতে, কিন্তু সাহসের পরিপক্কতার অভাবে পেরে উঠল না। আদিবা বেশ কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে রইল। চোখ ফেরাতে ইচ্ছে হচ্ছে না। আদিকে সে জন্মলগ্ন থেকে দেখছে, কই কখনো তো এত ভালো লাগেনি। সব সময় ভয় আর জড়তাই থাকতো। আজ হঠাৎ মনে হচ্ছে এই মানুষটার প্রতি তার এক প্রকার আসক্তি আছে। আদিবা আদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘড়িতে ঢং করে শব্দ হলো। আদিবার ধ্যান ভাঙলো। তাড়াতাড়ি এ ঘর থেকে বের হওয়া দরকার। কেউ তাকে এই রুমে দেখলে বিরাট কাণ্ড ঘটে যাবে। কিন্তু আদিবার যেতে ইচ্ছে করছে না। মনের বিরুদ্ধেই বিছানা ছেড়ে উঠল। তারপর পায়ের কাছে থেকে গায়ের চাদর টেনে সযত্নে আদির গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে আসলো। সারা বাড়িতে পিনপতন নীরবতা, কেউ ওঠেনি। আদিবা নিজে থেকেই রান্নাঘরে গেল, যদিও সে কখনো নিজে রান্না করেনি। সে শুধু সব কাজ এগিয়ে দেয়, রান্না করে আদির মা। তবে আজ তার রান্না করতে ইচ্ছে করছে আদির পছন্দের সব রান্না করতে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা রান্না শুরু করে দিল। খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর গরুর মাংসের সাথে ক্ষীর পায়েস। ধীরে ধীরে বাড়ি সরগম হয়ে উঠল। সবাই জাগতে শুরু করেছে। আদিবা রান্নাও প্রায় শেষ। সে টেবিলে খাবার দিতে দিতে জুইকে বলল সবাইকে ডেকে আনতে। সবাই এসে টেবিলে বসলো, কিন্তু যার জন্য এত আয়োজন সেই আসছে না। আদির মাও এখনো আসেনি। আদিবা এবার অস্থির হয়ে বলল, অরিন আপু যাও না, ভাইয়ার কাকিমণিকে একটু ডেকে নিয়ে আসো। অরিন একটু হেসে বলল, ঘটনা তো সুবিধার মনে হচ্ছে না, কাহিনী কি? উফ আপু তুমি যে কি বলো না, কিসের আবার ঘটনা? বুঝেছি, আর লজ্জা পেতে হবে না। ফিসফিসিয়ে বলে অরিন আদিকে ডাকতে চলে গেল। আদি আর তার মা একসাথেই এসে টেবিলে বসলো। এত সকালে ঘুম থেকে তোলায় আদি বেশ রাগ করেছে। সে অরিনকে ধমকাতে নিয়ে এসেছে। আদি টেবিলে বসে রুক্ষ কণ্ঠে বলল,
আজকে ডেকেছো, তবে আর কোনো দিন এত সকালে আমাকে আর ডাকবে না। আমি এত সকালে উঠি না। যাই হোক, কি রান্না হয়েছে তাড়াতাড়ি দাও, খেয়ে ঘুমাবো। আদি বলতে দেরি হলেও আদিবার দিতে দেরি হয়নি। সে প্লেট এগিয়ে দিল। প্লেটে চোখ রেখে আদির মুখে হাসি ফুটে উঠল। সে আদিবার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো, তারপর খাওয়াই মনোযোগ দিল। আদির মা খাবার সামনে পেয়ে বলে উঠলেন, বাহ আদিবা, তার মানে তোর মা তোকে সব বলে দিয়েছে? আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো, কি কথা কাকিমণি? এই যে আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেজন্যই কি রান্না করছিস, তাই না? কথাটা শুনে আদিবা যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক বোধহয় আদিত্য হয়েছে। কথাটা কানে পৌঁছার সাথে সাথেই আদি খাওয়া বন্ধ করে আদিবার দিকে হিংস্র চোখে তাকালো। আর কিছু না বলে খাবার ছেড়ে উঠে গেল। উপস্থিত সবাই বুঝতে পেরেছে আদি কেন রাগ করেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না আদির মায়ের। তিনি যে করেই হোক আদিবাকে এই বাসা থেকে বিদায় করতে চান। আদিবা অসহায় চোখে আদির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, আর বোঝার চেষ্টা করলো এটাই তার জীবনের নিয়তি কিনা। কেন তার সাথে বারবার এমন হয়? ভালো কিছু করতে গিয়েও ফেসে যায়। আদি সবসময় তাকে ভুল বোঝে। আজও বুঝলো, অথচ রান্না সে আদির জন্যই করেছিল, বরপক্ষের জন্য না। একে একে সবাই খাওয়া শেষ করে চলে যেতে লাগলো। আদির মা আদিবার কাছে এগিয়ে এসে কড়া গলায় বললেন, আদিবা, কোনো রকমের ন্যাকামো বা ঝামেলা করবি না। কিছুক্ষণ পর তোর ফুপির ছেলে তোকে দেখতে আসবে। গতকাল পার্টিতে দেখে তোকে পছন্দ করেছে। কিন্তু কাকিমণি। আর কত জ্বালাবি আমাদের, এবার অন্তত মুক্তি দে। আদিবা আর কিছু বলতে পারলো না, চুপ করে রইল। সে বিয়ে করতে চায় না, কিন্তু কিছু বলার সাহসও তার নেই। কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ চলে আসলো। আদিবা অনিচ্ছা সত্ত্বেও তাদের সামনে গিয়ে বসলো। সব ঠিকঠাকই আছে। আদি এর মধ্যে একবারও নিচে আসেনি, ঝামেলাও করেনি, এমনকি আদিবাকেও নিজের ঘরে ডাকেনি। তবে পুরো বাসায় একটা গুমোট ভাব। আদিবা চুপচাপ, সাথে অন্যরাও, কারণ বাসার সবাই মোটামুটি আদির রাগ সম্পর্কে জানে। আর সে যে আদিবাকে ভালোবাসে এ ব্যাপারে সন্দেহ নেই। আদিবাকে শাড়ি পরিয়ে পাত্রপক্ষের সামনে বসানো হয়েছে। আদিবার মন খারাপ লাগছে। কেন লাগছে নিজেকে প্রশ্ন করতেই মন উত্তর দিল সে অন্য একজনকে ভালোবাসে। এই বিয়ে করা তার পক্ষে সম্ভব না, কিন্তু কাকে ভালোবাসে? ভাইয়াকে? এবার আর ভেতর থেকে উত্তর আসলো না। আদিবার ভেতরে এক অস্থিরতা কাজ করছে। আচ্ছা, ভাইয়া কি আমায় ভালোবাসে? যদি ভালোই বাসবে তাহলে কেন নিচে আসছে না? এসে কেন বলছে না তিনি আমায় ভালোবাসেন, আমায় বিয়ে করতে চান? তবে কি ভালোবাসে না? না না, এটা তো হতে পারে না। ভালো না বাসলে রাতে আমার সাথে কেন এমন করলো? আর ভালো না বাসলে কি কাউকে এত কাছে টানা যায়? আমার সারা শরীরে এখনো ভাইয়ার দেয়া চিহ্ন বিরাজ করছে। আদিবা যখন এসব ভাবছিল তখন হঠাৎ করেই ঝড়ের বেগে নিচে নেমে আসলো আদি। আর কাউকে কিছু না বলে পাত্রপক্ষের সামনে থেকে আদিবাকে টেনে বাইরের দিকে পা বাড়ালো। ব্যাপারটা এতই তাড়াতাড়ি ঘটলো যে সবাই শুধু অবাক চোখে তাকিয়ে রইল। কেউ কিছু বলার সুযোগ পেল না। যদিও আদিবা এতক্ষণ বাধা দেয়নি, কিন্তু বাসার বাইরে এসে তার টনক নড়ল। প্রশ্ন করলো, ভাইয়া কি করছেন? আমায় এভাবে নিয়ে কোথায় যাচ্ছেন? জাহান্নামে। কোনো অসুবিধা? হাতটা ছাড়ুন ভাইয়া, সবাই হয়তো খারাপ ভাবছে। ভাবুক, তুই কোন সাহসে শাড়ি পরেছিস সেটা বল। কাল তো আপনিই বলেছিলেন শাড়ি পরতে। পরে অন্য ছেলেকে দেখাতে বলেছিলাম। শাড়ি পরলেও সমস্যা, আবার না পরলেও সমস্যা, তাহলে পরবোটা কি আমি? তুই কিছুই পরবি না? কি? ঠিকই শুনেছিস, তোর কোনো জামা কাপড়ই পরার দরকার নেই। আপনি এসব কি বলছেন? আমি কখন কি বলি আর কি চাই সেটা আমি নিজে জানি না। বাদ দে, এখন চল। কোথায় যাব? গেলেই দেখতে পাবি। কথা না বাড়িয়ে ভাইয়ার পেছন পেছন পোষা বিড়ালের মতো মাথা নিচু করে হাঁটতে লাগলো। ভাইয়া ড্রাইভ করছে, আদিবা পাশের সিটে বসে আছে। ভাই, আমরা কোথায় যাচ্ছি? আদি বাঁকা হাসি দিয়ে বলল, অনুমান কর দেখি। তবে ভালো কোনো কাজে যাচ্ছিস না, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস। খুব শখ না বিয়ে করার? ভাইয়া, আপনি এসব কি বলছেন? আবারও সে একই ভুল। 8 বছরও তোর শিক্ষা হয়নি। তবে চিন্তা করিস না, এবার শিক্ষা হবে। ভাইয়া, আপনি আমার ভুল বুঝছেন। ভুলেই বুঝেছিলাম, তা না হলে আবার সুযোগ দেই? ভাইয়া, মাথাটা ঠান্ডা করুন। তাছাড়া আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি সব পারি। আমাকে মারার জন্য নিয়ে যাচ্ছেন, তাই না? তবে একটা কথা কান খুলে শুনে নিন। আমি মরলে, আমাকে মারলে আমি কিন্তু চুপ করে থাকবো না। বাসায় সবাইকে বলে দিব সবটা। সেই রাতে আমার সাথে কি কি করেছেন সেটাও বলবো। বাসায় ফিরতে পারলে তো বলবি। আদিবা এত করে বলার পরেও আদির কোনো পরিবর্তন হলো না। সে এক মনে ড্রাইভ করছে। হুট করে আদিবার 8 বছর আগের সেদিনের কথা মনে পড়ে গেল। সামান্য ভুলের জন্য সেদিন আদি তাকে হাত পা বেঁধে মেরেছিল।
তারপর সারা রাত ছাদে ফেলে রেখেছিল। আজও সেই রাতটা ভুলতে পারেনি আদিবা। আজকেও সেই ঘটনার বিপরীত হবে না আদিবা জানে। আদি আজ তাকে খুব মারবে। আদিবা এবার ভয়ে কেঁদেই ফেলল। আজব তো, কাঁদছিস কেন? তো কি করব, আপনি আমায় মেরে ফেলতে চাইছেন। শুধু তো চেয়েছি, মেরে তো ফেলিনি এখনো। তাই আপাতত চুপচাপ বসে থাক, যখন মারবো তখন কাঁদিস। দেখতে দেখতে গাড়িটা যেন কোনো গুহার ভেতরে ঢুকে গেল। চোখ বুলিয়ে বোঝা গেল না এটা সত্যিকারের গুহা না চারদিকে বাঁধা উঁচু কাশফুলের গাছ সারি হয়ে দাঁড়িয়ে আছে। তার মাঝখানে সরু একটা রাস্তা, কোনো জনমানবের চিহ্ন নেই, কারণ ফুল গাছে কোনো ফুল নেই। কারণ এটা কাশফুলের সিজন না। ফুলের সিজন হলে হয়তো দলে দলে লোকজন থাকতো, কিন্তু এখন নেই। ভাইয়া, আচ্ছা আদিবা, তোকে যদি এই জঙ্গলে মেরে মাটি চাপা দিয়ে দেই কেমন হবে ব্যাপারটা? আদির কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসছে আদিবার। আদির কোনো বিশ্বাস নেই ও যা খুশি করে ফেলতে পারে। ভাইয়া বিশ্বাস করুন, আমি এই বিয়ের ব্যাপারে কিচ্ছু জানতাম না। কাকিমণি যা বলেছে শুধু সায় দিয়েছি আমি। সায় দিয়েছিস এটাই বা কম কিসে? তোকে বলেছিলাম না আমার পারমিশনের বাইরে এক পা যেতে পারবি না? তাহলে এত সাহস হলো কি করে অন্য ছেলের সামনে বসে যে বসিস? আমার কথাটা একটু শুনবেন প্লিজ। সিনেমাটা এখানে না করে হোটেলে করলে ভালো হতো না? পার্কে তো বাচ্চারাও আসে। হঠাৎ আদির কণ্ঠ শুনে চমকে উঠল আদিবা। নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এখন ক্লাস টাইম, আর পৃথিবী উল্টে গেলেও আদিত্য কখনো ক্লাস মিস দেয় না। তাহলে এখন সে পার্কে কি করছে? আদিত্যকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আদিবা। আজ আর রক্ষা নেই। এমনিতেও আদিত্য যেভাবে আদিবাকে শাসন করে, এই বিষয়টা আদিত্য কিছুতেই মেনে নেবে না। আসলে আদিবার কারোর সাথে বন্ধুত্ব করার অনুমতি নেই, আর সেটা যদি কোনো ছেলের সাথে হয় তাহলে তো আর কথাই নেই। আদিবা এতক্ষণ যার সাথে বসেছিল সেই ছেলেটি আদিবার চেয়ে বয়সে বড়, এমনকি আদিত্যের চেয়েও বড়। কিন্তু তাতে কি, আদিত্য কোনো কিছু পরোয়া করার ছেলে নয়। সে এগিয়ে এসে দুজনের মুখোমুখি দাঁড়ালো। ভয়ে আদিবার হাত পা কাঁপছে। আদিকে কি করে ম্যানেজ করবে মাথায় ঢুকছে না। আদি আদিবার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, আমাদের পার্কে ছেলে মেয়ে একসাথে বসা যায় না, আপনারা জানতেন না? আদিবা আমতা আমতা করে বলল, ভাইয়া আমি আপনার সাথে কথা বলছি না ম্যাডাম, আপনি বাসায় যান, আমরা ভাইয়ার সাথে একটু কথা বলবো। আদিত্যের কথা শুনে আদিবা তাকিয়ে দেখলো আদি একা আসেনি, তার সাথে বেশ কজন বন্ধু আছে। আদিবা বুঝতে পারলো খারাপ কিছু ঘটতে চলেছে, আর সেটা আটকানোর ক্ষমতা তার নেই। আদিবার অবস্থা দেখে পাশের ছেলেটি বলল, পার্ক তো কারো একার নয়, তাই না? পার্কে যে কেউ আসতে পারে। আসতে বাধা নেই, কিন্তু ছেলে মেয়ে একসাথে বসে ঢং করাতে নিষেধ আছে। নিষেধ করলেই শুনতে হবে? হ্যাঁ হবে, কারণ পার্কটা আমাদের এলাকার, তাই এখানে কী রুলস থাকবে সেটা আমরাই ঠিক করব। মাস্তানি করছো? এখনো দুধের হাত পড়েনি আর মাস্তানি করছো? বলেই আদিত্যের কলার টেনে ধরলো ছেলেটি। এমন কাণ্ডে আদিত্য সহ বাকিরা সবাই জ্বলে উঠল। আদিবা কি করবে বুঝতে পারে না। না পেরে তাড়াতাড়ি এগিয়ে বলল, নিলয় ভাইয়া ছাড়ুন প্লিজ, কি করছেন এসব? নিলয় ছাড়ার আগে আদিত্য নিজেই কলার ছাড়িয়ে নিয়ে বলল, চেহারাটা মনে রাখলাম, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বলে আদিত্য সেখান থেকে চলে গেল। সাথে সাথে আদিবা বলল, আমি এখন যাই নিলয় ভাইয়া। নিলয়কে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর আসার পরেই রাস্তায় আদিত্যের সাথে দেখা হলো। সেদিন বাসায় ফিরে আদিত্য খুব মেরেছিল আদিবাকে। পুরনো স্মৃতিগুলো মনে হতেই গা শিউরে উঠল আদিবার। এর মধ্যেই নির্জন এক জায়গায় এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নাম। ভাইয়া আমি নামবি নাকি টেনে নামাতে হবে? গাড়ি থেকে নেমে দাঁড়ালো আদিবা। জায়গাটা অসম্ভব সুন্দর, চারদিকে সবুজ অরণ্য, তার পাশেই বয়ে চলেছে ছোট নদী। মনে হচ্ছে যেন ছবির ফ্রেমে আঁকা কোনো ছবি। কিন্তু এসব দেখে নয়ন ধন্য করার সুযোগ নেই আদিবার, কারণ তার পাশে চোখ গরম করে দাঁড়িয়ে আছে আদিত্য। ভয়ে ভয়ে আদির দিকে তাকালো আদিবা। উদ্দেশ্য আদির মনের মতিগতি বোঝার চেষ্টা। আদিকে সে কিছু বলতে যাবে তার আগেই আদি বলে উঠল, ঠিক হয়ে দাঁড়াতো, কয়েকটা ছবি তুলি। আদির কথায় অবাক হলো আদিবা। এখন তার ছবি তুলতে ইচ্ছে করছে? কি অদ্ভুত! এই তো শাস্তি দিতে চেয়েছিল, এখন ছবি তুলবে? ছবি দিয়ে কি হবে ভাইয়া? তুই মরার পর সবাই ছবি দেখে স্মৃতিচারণ করবে, তাই তুলে রাখবো। আপনি সত্যি সত্যি আমায় মেরে ফেলবেন? সন্দেহ আছে? এত কথা না বলে সুন্দর করে দাঁড়া। বলতে বলতে আদিবাকে দাঁড় করিয়ে দিয়ে ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলো। এদিকে আদিবার বেশ ভয় লাগছে। কিছুক্ষণ পরেই সে মারা যাবে ভেবেই কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছে না। আচ্ছা আমি যদি পালিয়ে যাই কেমন হবে ব্যাপারটা?
কিন্তু পালিয়ে যাব কোথায়? আমি তো এখানে কিছুই চিনি না, হারিয়ে যাব না তো? সে যাই হোক, মরে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। যেমন ভাবনা তেমন কাজ। আদি ক্যামেরায় মনোযোগ দিয়ে ছবি দেখছে। এটাই সুযোগ। চোখের পলকেই সরু রাস্তা ধরে কাশবনের ভেতরে পা বাড়ালো আদিবা। আদি যেন তাকে দেখতে না পায় তাই চোখ বন্ধ করে দিল এক ছুট, আর পিছনে তাকায়নি। যেভাবেই হোক পালাতে হবে এখন, এটাই তার একমাত্র লক্ষ্য। ছুটে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, আদি তার পেছনে আসেনি দেখে স্বস্তি পেল। নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, কিন্তু যখন উঠে দাঁড়ালো অবাক হয়ে গেল। এই কি, আমি কোথায় চলে এসেছি? এটা চারিদিকে শুধু কাশবন, সরু রাস্তাটাই বা কোথায় উধাও হয়ে গেল? চারদিকে চোখ বুলিয়ে গা শিউরে উঠল। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছে না। সব দিকে মাথা সমান কাশবন। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে বুঝতে পারলো বেরোনোর কোনো রাস্তা নেই। এখান থেকে বের হওয়া অসম্ভব।